তো চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি যিনি শিহাব ভাইকে বলেছিলেন তার নাম হচ্ছে প্রশান্ত। আর ঘটনাটি শুরু হয়েছিল 1985 থেকে 86 সালের মধ্যবর্তী একটি সময়ে। ওই সময়ে এই প্রশান্ত বাবুর বয়স ছিল এই 14-15 বছর এরকম আর কি। আর এই প্রশান্ত বাবুর বাবা ছিলেন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। ওনাদের বাড়ি মূলত শ্রীলঙ্কায়, মানে এই প্রশান্ত বাবু ওনারা শ্রীলঙ্কায় থাকেন। এই প্রশান্ত বর্তমানে সৌদি আরবে আছেন। প্রশান্তর পরিবারে ছিল বেশ কয়েকজন সদস্য। প্রশান্ত বাবু ওনারা ছিলেন 3 ভাই, ওনার মা বাবা এবং দাদি। আর সবার ছোট ছিল ভাই বোনদের মধ্যে বোন। 3 ভাই ছিল এবং একটা বোন ছিল। এই যে প্রশান্ত বাবুর বাবা যে ব্ল্যাক ম্যাজিশিয়ান, উনি আসলে অন্য কোনো কাজ জানতেন না, কৃষিকাজ জানতেন না, অন্য কোনো কাজ জানতেন না, উনি এইটাই জানতেন। আর এটা করেই তাদের পরিবার চলতো। ওনারা সবাই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এখন কথা হলো যে এই যে প্রশান্ত বাবু বাবা যিনি, উনি চিন্তা করছিলেন যে তার সন্তানদের মধ্যে কাকে এই বিষয়গুলো আস্তে আস্তে উনি শিখিয়ে যাবেন। এখন প্রশান্ত বাবুর যে বড় ভাই, মানে বড় দাদা যিনি, তিনি এই বিষয়ে খুবই অনিচ্ছুক ছিলেন। তার বয়স ছিল প্রায় 20 বছরের উপরে। তিনি কৃষিকাজ করতে পছন্দ করতেন এবং এই বিষয়টা উনি এতটাই মানে খারাপ নজরে দেখতেন যে প্রশান্ত বাবুর বাবা যিনি, তিনি চিন্তা করেছেন যে বড় ছেলেটা এতটাই অপছন্দ করে, একে তো এটা শেখানো যাবে না। এখন উনি চিন্তা করলেন যে তার ছেলেদের মধ্যে কোন সন্তান এই ব্ল্যাক ম্যাজিক বিষয়টা এখনো আসলে ওইভাবে বোঝে টোঝে না, বা এটার পরিণতি কি এটা অতটা জানে না, তাকে তিনি এই বিষয়টা শিখিয়ে যেতে চান। এখন এটা তো একদিনে শেখানো যায় না, আস্তে 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 সাথে রেখে বিভিন্ন কর্ম পদ্ধতি অবলম্বন করে আস্তে আস্তে তাকে ওই বিষয়টাতে অভ্যস্ত করাতে হয়। এই কারণে মূলত প্রশান্ত বাবুর বাবা ইনি প্রশান্তকে এই বিষয়টাতে ইনভলভ করানোর জন্য উনি চেষ্টা করছিলেন। একবার কি হয় যে প্রশান্ত বাবুর বাবা যিনি, উনি প্রশান্তকে বলেন যে প্রশান্ত চলো আমরা আজকে আমাদের গ্রাম থেকে দূরে আর একটা গ্রামে যাব, সেখানে একটা কাজ আছে, কাজটা রাতের বেলা করতে হবে, আমার সাথে থেকে তুমি আস্তে আস্তে এই কাজগুলো শিখবা। এদিকে প্রশান্ত বাবু বলে যে না বাবা আমি যাবো না, রাতের বেলা আমার খুব ভয় লাগে, তুমি রাত বেরাতে কোথাও যাও, তা আমরা খুব একটা বেশি জানি না, আবার রাত বেরাতে যে ফেরো কত ভয়ের ঘটনাই তো ঘটতে পারে, আমি যাব না। ওদিকে প্রশান্ত বাবুর বাবা তাকে বলেন যে না বাবা আমি তো আছি সাথে, ভয়ের কিছু নাই, চলো। আসলে এইখানে কি ব্যাপারটা ছিল এটা প্রশান্তকে বললেন নাই তার বাবা। তো প্রশান্তকে রেডি করাই, কিন্তু প্রশান্তর যে মা এবং প্রশান্তর দাদি, সে বলে যে এই তুই প্রশান্তকে কোথায় নিয়ে যাস, এই কাজে তুই ঢুকছিস ভালো কথা। বিশেষ করে প্রশান্ত বাবুর দাদার মানে দাদি আর কি তার ছেলেকে বলে, মানে প্রশান্ত বাবুর বাবাকে বলে আর কি, যে তুই এই কাজে ইনভলভ নতুন করে আর কাউকে করাস না, তোর পর্যন্তই থাক এগুলো, আর তুইও পারলে এগুলো ছেড়ে দে। এখন প্রশান্ত বাবুর বাবা বলে যে না এখন আমি যদি এটা ছেড়ে দেই তাহলে আর অনেক ক্ষতি হয়ে যাবে, আমারও ক্ষতি হবে তোমাদেরও ক্ষতি হবে, আমি তো এটা ছাড়তে পারতেছি না। এদিকে প্রশান্ত বাবুর মা যিনি, তিনিও তার স্বামীকে বলে যে তুমি এগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসো, আমাদের এই উপার্জনের অর্থ দরকার নাই, কৃষিকাজ করো। এখন উনি বলে যে আমি তার কোনো কাজ শিখি নাই, কিন্তু তারপরেও সেই কৃষিকাজে অভ্যস্ত হতে বলেন সকলে। এখন যিনি যেই বিষয়টাতে আসলে অভ্যস্ত হয়ে গেছেন, যিনি যে বিষয়টা মানে শিখেছেন ওটা ছাড়া কিছু জানেন না, এই কারণে ওই প্রফেশন থেকে বের হয়ে আসলেও কিন্তু তার জন্য অনেক কঠিন হয়, এবং এটি ঘটেছিল প্রশান্ত বাবুর বাবার বেলায়। এদিকে ছেলেকে তো উনি রাত্রেবেলা নিয়ে যাবেন এক জায়গায়, তো বের হয়েছেন নিয়ে সকলের অমতই আর কি। দূরে মানে ওই গ্রামেরও কয়েক গ্রাম পরে আর কি, হেঁটে যেতে ঘন্টাখানেক সময় লাগে, পরিচিত এক আত্মীয়ের বাড়িতে তারা অবস্থান করেন। আত্মীয় বলতে খুব দূর সম্পর্কের একজন আত্মীয় আর কি। আসলে মূল ব্যাপারটা ছিল হচ্ছে ওই গ্রামে একটা হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান রয়েছে, এই শ্মশানের পাশে কবরস্থান রয়েছে, সেটাও হিন্দুদেরই কবরস্থান। অনেক সময় দেখা যায় কি যে অনেক গরিব মানুষ যাদের
লাশ দাহ করার জন্য যে খরচ দরকার সেই খরচটা তাদের থাকে না। ওই খড়ি, তারপর আদার্স যে উপকরণগুলো রয়েছে সেগুলো কেনার মতো সামর্থ্য থাকে না, তখন তারা দাফন করে দেয় লাশ। এই জন্য শ্মশানের পাশে একটা কবরস্থান ছিল, সেখানে লাশ দাফন করার ব্যবস্থা ছিল। মূলত ওখানে একটা আত্মহত্যা করেছে এমন একটা মেয়ের লাশ দাফন করা হয়েছিল। ওই পরিবারও খুব গরিব ছিল, এই জন্য লাশ দাহ না করে পোড়ানো হয়নি আর কি, দাহ করা নেই, দাফন করা হয়েছিল। তো এখন ওই মেয়ের শরীরের কিছু অংশ এবং মাথা এই প্রশান্ত বাবুর বাবার প্রয়োজন ছিল। ব্ল্যাক ম্যাজিশিয়ানদের এটা লাগে। এই কারণে এই মাথাগুলো তিনি কিন্তু এটাই যে নতুন সংগ্রহ করতে এসেছেন তা কিন্তু নয়, উনি এর আগে সংগ্রহ করেছেন, সেগুলো বিভিন্ন ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে বিক্রি করেও বেশ মোটা অর্থ তিনি উপার্জন করেছেন। এখন যেই কাজ করে মোটা অর্থ পাওয়া যায় সেই কাজে তো উৎসাহ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এই কারণেই মূলত তিনি তার ছেলেকে নিয়ে এসেছিলেন সাথে, যে তার ছেলে যেন এই বিষয়টা দূর থেকে দেখে এবং আস্তে আস্তে সাহস। তার ছেলেকে উনি নিয়ে এসেছিলেন, কিন্তু এই তথ্যটা পেয়েছিলেন তার ওই দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে। এই জন্য রাতের বেলা ওই আত্মীয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। রাত আনুমানিক 2টোর দিকে ছেলেকে নিয়ে বের হয়ে যান। ছেলে ভয় পাচ্ছিল, কিন্তু ছেলেকে সাহস দেন, হাতে একটা লাঠি দেন এবং বলেন যে আমি যদি কখনো কোনো সমস্যায় পড়ি, এই লাঠি দিয়ে আমার শরীরে হালকা হালকা করে টাচ করবো, খুব হালকা করে বাড়ি দিবা, তাহলে আর সমস্যা থাকবে না, আর তোমার আশেপাশেও কোনো কিছু আসবে না। আর যদি পরিচিত কোনো কণ্ঠস্বরে তোমাকে ডাকে, কখনো তুমি পেছন দিকে তাকাবা। এই কথা বলেন। ছেলেও ভয় পাচ্ছে, তারপরও বাবার সাথে গিয়েছেন, যেহেতু বাবা সাথে আছে, বাবার সাথে থাকলে অনেক ভয় জয় করা যায়, এটাই কিন্তু তার কাছে মনে হয়েছিল। প্রশান্ত বাবুর বাবা উনি কাজের জন্য বেশ কিছু জিনিস নেন, যেমন ছুরি, কাঁচি, আরো বেশ কিছু উপকরণ, সেগুলো সাথে নেন এবং উনি সেই কবরস্থানে চলে যান। কবরস্থানে যাওয়ার পর কবরস্থানের ওই কবরটি খুঁজে পেতে আসলে কোনো অসুবিধা হয় না, কারণ ওনার ওই আত্মীয় এমন ভাবে বর্ণনা করেছিলেন যে খুব অনায়াসেই ওই কবরটি তিনি খুঁজে পেয়ে যান এবং বুঝতে পারেন যে এটি তার কবর। কারণ যেই মেয়েটি সুইসাইড করেছে তার বয়স বেশি ছিল না, যেহেতু পরিণত বয়সে সে পৌঁছায়নি, এই কারণে কিন্তু সে স্বাভাবিক উচ্চতার থেকে ছোট ছিল, আর এই কবরটাও ছোট ছিল, আর একদম নতুন কবর, এই জন্য তার বুঝতে অসুবিধা হয়নি। আর সপ্তাহখানেকের মধ্যে ওখানে আর কোনো কবর হয়ও নাই, যেন অনায়াসেই উনি টের পেয়ে যান এটাই সেই কবর। এখন সেখানে গিয়ে ছেলেকে এক পাশে দাঁড় করিয়ে উনি কবর খুঁড়তে থাকেন। তো আমরা যেভাবে মুসলিমরা কবর দেই, ওনারা ঠিক ওইভাবেই ওই বাঁশ টাস দিয়ে ওইভাবে চাটাই দিয়ে ওই কবরগুলা দেন আর কি। তো উনি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কবর খুঁড়ে ফেলেন এবং কবর খোঁড়ার পর দেখা যায় যে সাদা কাপড়ে মোড়ানো, সেটা কাফন বা সাদা কাপড় কিনা এটা নিশ্চিত নয়, যে ওটা আসলে কিভাবে সাদা কাপড় বা কাফন আদতে দেওয়া হয়েছিল কিনা, বা ওই অঞ্চলের রিচুয়ালটা কি এটা তো জানি না, তবে সাদা কাপড় জাতীয় কিছু একটা ছিল যেটা দিয়ে লাশ মোড়ানো ছিল। প্রশান্ত বাবু কিন্তু উপর থেকে দেখছেন, তো উনি দেখতে পান যে তার বাবা কেঁচিটা বের করেন, কেঁচি বের করে ওই মেয়ের মাথার চুলের কিছু অংশ কেটে নেন এবং তারপর ছুরিটা দিয়ে ওই মেয়ের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেন। এই দৃশ্য দেখে আসলে ওই কিশোর বয়সের প্রশান্ত খুব ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরেও যেহেতু বাবা করছে আর বাবার সাথে আছে, ভয়টা ওই রকম তীব্র ছিল না। সমস্যা যেটা হলো সেটা হলো যে ওই মাথাটা কাটার পর যখন একটা ব্যাগের মধ্যে ভরে ফেললেন, চুলগুলো ভরে ফেললেন, উনি যখন উঠতে যাবেন হঠাৎ করে দেখে ওই লাশ 2 হাত ধরে প্রশান্ত বাবুর বাবাকে চেপে ধরেছে। প্রশান্ত বাবুর বাবা চিৎকার দেবেন, তার গলা দিয়ে কোনো চিৎকারও বের হচ্ছিল না। এখন প্রশান্তকে বলা হয়েছিল যে লাঠি দিয়ে তার শরীরে মৃদু আঘাত করতে, কিন্তু একটা মাথা কাটা দেহ বাবাকে জড়িয়ে ধরেছে। সে এতটা ভয় পেয়েছিল যে ওই সময় তার কি করণীয় এই বিষয়টা সে বুঝতে পারেনি। প্রশান্ত যেটা করেছে সেটা দৌড়ে তার আত্মীয় বাড়িতে চলে যায়, সেই আত্মীয়কে ডেকে তোলে এবং বলে যে ওই লাশটি তার বাবাকে চেপে ধরেছে। এখন এই কথা শোনার পর সেই আত্মীয় প্রশান্তর সাথে তাড়াতাড়ি চলে আসেন। আসার পরে দেখতে পান যে কবর খোঁড়া ঠিকই আছে, কবরের ভেতরে প্রশান্ত বাবুর বাবা
মৃত অবস্থায় পড়ে আছে। আর ওই যেই ডেড বডিটা, ওই ডেড বডিটা দেখে মনে হচ্ছে যে সেটা একদম স্বাভাবিক। তার যে মাথা একটু কাটা হয়েছিল, মাথাটাও জোড়া লেগে আছে, চুল টুল সবকিছু স্বাভাবিক। এখন এই অবস্থা দেখার পর কি করণীয় তারা ভাবছেন, কিন্তু প্রশান্ত বাবুর বাবার যে দেহ, এইটা মোটেও স্বাভাবিক ছিল না। কারণ হলো, তার বাবার দেহ থেকে মাথা আলাদা ছিল, হাত পাগুলো ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল। এখন এই ডেড বডি নিয়ে তারা কি করবেন? বিশেষ করে ওই আত্মীয় পরিজন খুব একটা বিপাকে, কারণ একটা জীবিত মানুষ এইভাবে মারা গেছে, একটা পুলিশি ঝামেলা হতে পারে। উনি চিন্তায় পড়ে যান। তারপরেও উনি সাহস করে কবরে নামেন, প্রশান্ত বাবুর ছেলেও কবরে নামেন। নেমে ওই ডেড বডিটাকে তোলা হয়, মানে প্রশান্ত বাবুর বাবার ডেড বডিটাকে তোলা হয়, ছিন্ন ভিন্ন ডেড বডিটা। তারা উঠে আবার ওই মেয়ের কবরটা ঠিকঠাক করে দেয়, এবং ওই ডেড বডিটা একটা বস্তা ম্যানেজ করে সেখানে ভরে নিয়ে আসা হয় বাড়িতে। এখন ওই আত্মীয় পড়ে যান মহা দুশ্চিন্তায়, এখন কি করি, এখন কি করি। এখন এই ডেড বডি যদি এখানে কবর দিতে যাই, হবে তো আর এক ঝামেলা। যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। তখন রাতের মধ্যেই সেই ডেড বডিটা তার গ্রামে কোনো না কোনোভাবে পাঠিয়ে দেওয়া হয়। এর পিছনে কারণ ছিল যে উনি ঝামেলাটা এড়াতে চাচ্ছিলেন, তিনি কোনো ঝামেলা যেন না পড়েন। কারণ ওইখানে যদি মাটির নিচে দাফন করে দেন, যদি কুকুর শিয়ালে যদি সেটা আবার তুলে ফেলে, এটা নিয়ে অনেক হই হট্টগোল হবে। এই জন্য উনি ওই রাত্রেই ওই ডেড বডিটা তাদের বাড়িতে পাঠিয়ে দেন, এবং ওদের বাড়ির কাছেই একটা জায়গায় গর্ত করে ওই ডেড বডিটা দাফন করে দেওয়া হয়। তো ঘটনা কিন্তু এই পর্যন্ত, এবং লোকদেরকে বলে দেওয়া হয় যে রাতের বেলায় হঠাৎ করে উনি মারা গেছেন, এই জন্য তাকে দাফন করে দেওয়া হয়েছে। লোকজন তো জিজ্ঞেস করবে, অনেকেই আসবে, কারণ তার কাছ থেকে অনেকেই বিভিন্ন বিষয়ের সলিউশনের জন্য আসতেন। এখন ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনা মূলত এখান থেকে শুরু হয়ে গেল। এতক্ষণ যেটা বললাম সেটা ঘটনার প্রেক্ষাপট মাত্র। এরপর চলে যায় 1 মাস। 1 মাস চলে যাওয়ার পর এই যে প্রশান্ত বাবুর যিনি বড় ভাই, সবার বড় ভাই, প্রশান্ত ছিলেন মেজ, তার ছিল বড় আরেকজন, আর একটা ছোট ভাই ছিল। সবার বড় ভাইয়ের এক রাত্রে, ঠিক 1 মাস পর এক রাত্রে তার ডেড বডি পাওয়া যায় ঘরের মধ্যেই। মাথা বডি থেকে আলাদা, মাথার চুল কাটা। পুরুষ মানুষের চুল ছোট ছিল, কিন্তু তারপরও চুলগুলো মাথা থেকে কাটা ছিল। এই দৃশ্য দেখে তো পরিবারের সদস্যরা প্রচন্ড ভয় পান। সর্বনাশ, কি হলো, কে করলো এটা? এখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে প্রশান্তর বাবা যেভাবে মারা গিয়েছিল, এভাবেই তার বড় ছেলেকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকাণ্ড কোনো মানুষ করেনি, কোনো অশরীরীর মাধ্যম দিয়ে এটি ঘটানো হয়েছে, বা অশরীরী এটা করেছে। এখন কি করণীয়? ছেলে মারা গেছে, পরিবারের শোকের ছায়া নেমে আসে। এখন এই যে মাথা কেটে ফেলা হয়েছে, এটা তো সমস্যা হলো, যেটা তো পুলিশি কেস, এটা হত্যাকাণ্ড বললেই তো আশেপাশে অনেক সমস্যার সৃষ্টি হবে। তখন তারা যে কাজটি করেন, ওই লাশটির মাথা কোনোভাবে সেলাই করেন, সেলাই করে স্বাভাবিক করা হয় আর কি, যতটুকু পারা যায়। পরের দিন সকালবেলায় ওই লাশটি পরিচিত কিছু লোকজনদের উপস্থিতিতে সেটি দাফন করে দেওয়া হয় তার বাবার যেখানে দাফন করা হয়েছিল। মানে দাহ করা হয়নি, দাহ করলে তো অনেক লোক টোক আসবে, অনেক সমস্যা, এই জন্য দ্রুত দাফন করে দেওয়া হয়। এই ঘটনার আবারও 1 মাস পর রাতের বেলা তার দাদির ডেড বডি পাওয়া যায়, মানে প্রশান্তর দাদির, একই রকম ভাবে। তারও 1 মাস পরে প্রশান্তর ছোট ভাই, তার ডেড বডি পাওয়া যায় ঠিক একই রকম ভাবে। তারও 1 মাস পর প্রশান্তর মায়ের ডেড বডি পাওয়া যায় ঠিক একই রকম ভাবে। প্রশান্তর মায়ের ডেড বডি যখন পাওয়া যায়, তখন তার পাশে কিন্তু তার ছোট বোন ঘুমিয়েছিল, কিন্তু সে কিছুই টের পায়নি। তার চিৎকারে অন্য রুম থেকে সকলে চলে আসে।
ওই ছোট বোন যখন চিৎকার দিয়ে ওঠে, মূলত ওই ছোট বোন যখন দেখেছে যে মায়ের এই অবস্থা, তখন সে চিৎকার দিয়েছে। এভাবে পরিবারের সদস্যগুলো মারা যেতে থাকেন। এলাকাবাসী আসলে যেটা ধারণা করে নিয়েছিলেন, কেন একদম গ্রাম অঞ্চলে ছিল তো, তাদের মধ্যেও তো অনেক বিশ্বাস ছিল, তারা ধারণা করে নিয়েছিলেন যে এই যে প্রশান্তর বাবা ব্ল্যাক ম্যাজিক করত, এরই পাপের ফল হিসাবে পুরো পরিবার সেটা ভোগ করছে। কিন্তু এটা সমাধান কি? এখন পরিবারে থাকলো শুধু প্রশান্ত এবং তার ছোট বোন, এটা সমাধান তো হচ্ছে না। কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না। প্রশান্তর মা মারা যাওয়ার 1 মাস পর প্রশান্ত এবং তার ছোট বোন তারা একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে থাকেন। তারা শুনতে পান যে রাতের বেলা তাদের বাড়ির বাইরে কোন একটা মেয়ে কান্না করছে এবং বাড়ির চারদিকে ঘুরে ঘুরে কান্না করছে। প্রশান্ত এবং প্রশান্তর বোন বুঝতে পারেন যে 1 মাস পর তো হয়তোবা তাদেরও সময় ঘনিয়ে এসেছে, কিন্তু দুজন একসাথে শুনছেন হয়তোবা তাদের মৃত্যু একসাথেই হবে। কিন্তু এভাবে মৃত্যুকে মেনে নেওয়া কি সহজ? নিশ্চয়ই সহজ নয় প্রিয় লিসেনার্স। তারা সারা রাত ঘুমাতে পারেন না। প্রশান্ত বাবুর ছোট বোনের বয়স ছিল 5 কি 6 বছর ওই সময়। এখন সারা রাত না ঘুমিয়ে রুমের মধ্যে বসে থাকে। এদিকে মা বাবা নাই, মারা গেছে, বড় ভাই নাই, একদম ছোট ভাই সেও নাই, দাদি নাই, তাদের তো কোনো গার্ডিয়ানই নাই। এখন প্রশান্ত যেহেতু কিছু বুঝতো, এই কারণে মূলত সে তার বোনকে সাহস দিচ্ছিল, কিন্তু সেও তো বড় মানুষ না, ছোট মানুষই বলা চলে। 14-15 বছর বয়সে একটা ছেলে কতটুকুই বা বোঝায়, কিন্তু তারপর তার মনের মধ্যে সাহস ছিল। এভাবে কয়েক রাত একই রকম ভাবে তারা পার করে। রাত্রে ঘুমায় না, ওই যখনই কান্নার শব্দ শুনে সারা রাত জেগে থাকে। সকালবেলা যখন ফজর আজান হয়ে যাওয়ার সময় হয়, তখন ওই জিনিসটার কান্না শোনা যায় না। এক রাত্রে প্রশান্ত চিন্তা করলো যে মৃত্যু তো হবেই, দেখি কান্নাটা কে করে। যখন আর এক রাত্রে কান্নার শব্দ শুনেছে, প্রশান্ত সাহস করে বাড়ির থেকে বের হয়। মনে তো যাবই, কিন্তু দেখি কে আমাদেরকে মারছে। আর ভাই, দাদা, মানে বড় ভাই আর কি, তারপরে দাদিকে মেরে ফেললো, ছোট ভাইকে মেরে ফেললো, কে মারছে দেখি, আমাকেও তো মেরে ফেলবে। তখন প্রশান্ত বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পর তার ঘরের বাইরে উঠোনের এক পাশে দেখে খুব অপরূপা সুন্দরী এক নারী। সে আয়নায় নিজের চেহারা দেখছে এবং একটা চিরুনি হাতে চুল আঁচড়াচ্ছে এবং কাঁদছে। দূর থেকে তাকে বোঝা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছিল যে এই চেহারাটা কোথাও সে দেখেছে, এবং মনে করতে পারে অবশেষে যে ওই যে কবরের মধ্যে যেই মেয়েটাকে দেখেছিল তার বাবা, ওই গলা কেটেছিল যে মেয়েটার, এটা হচ্ছে সেই মেয়ে যার চেহারার সাথে অনেকটা মিল রয়েছে। এখন দেখার পর তো প্রচন্ড ভয় পায়, দ্রুত ঘরের মধ্যে চলে আসে। চলে আসার পর সারা রাত তো ঘুমাতে পারে নাই। একই রকম ভাবে ভোরের দিকে সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। এরপরে সকালবেলা সে তার মামা বাড়িতে চলে যায় বোনকে সাথে নিয়ে। মামারা এর আগেও তাদেরকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রশান্ত চিন্তা করেছে যে আমরা যদি যাই ওখানে মামার পরিবারও বিপদ নেমে আসতে পারে। এই কারণে সে অ্যাভয়েড করেছিল। কিন্তু মামা বাড়িতে ওরা নিজেরাই যায়। মামাকে বলে যে মামা এই ব্যাপার, এখন তো এই সমস্যার সৃষ্টি হয়েছে, এখন কি করণীয়? তখন মামা বলে যে পরিবারের সবাইকে তো আমরা হারাইলাম, কিন্তু তোদেরকে হারাতে দিতে চাই না। এই সমস্যার অবশ্যই একটা সমাধান করতে হবে, এইভাবে আর চলে না। তখন তার মামা স্থানীয় একটি মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করেন। তো ইমাম সাহেব বলেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর কি, উনি বলেন যে আপাতত দৃষ্টিতে তার কাছে যেটা মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান কোনো বড় একজন আলেমের মাধ্যমে করাতে হবেন। উনি ছোটখাটো ঝাড়ফুঁক জানতেন, কিন্তু এই ধরনের মানে সমস্যা একে একে মেরে ফেলছে এইভাবে নৃশংসভাবে, এটা সমস্যার সমাধান ওনার হাতে নেই। তো উনি ভারতের আজমিরে অবস্থান করছেন এমন একজন আলেমের সন্ধান দেন, কিন্তু ওনারা তো থাকেন শ্রীলঙ্কায়।
এখন আজমিরের পথ কিন্তু অনেক দূরে, অনেক দূর। সেখান থেকে আসা মানে একটা বিশাল একটা ব্যয়বহুল একটা ব্যাপার তাদের জন্য অন্তত। যেহেতু একটা সমস্যার সমাধান পাওয়া গিয়েছিল যে ওখানে গেলে উনি কোনো একটা ভালো পরামর্শ দিতে পারবেন, এই কারণে সেই পরামর্শটা তারা গ্রহণ করেন এবং তার মামা বলেন যে যত কষ্টই হোক আমরা সেখানে যাব, একটা সমাধান আমাদেরকে বের করতে হবে। প্রশান্ত ছোট বোন সাথে তার মামা তাদের জমির কিছু একটা অংশ বিক্রি করে পথ খরচ তারা গোছান। তারা তো অনেক গরিব মানুষ ছিলেন সত্যি। তো তারা রওনা দেন। তো শ্রীলঙ্কা থেকে ভারতের আজমিরে আসাটা কিন্তু চারটিখানি কথা নয়, সেখানে অনেকটা পথ পাড়ি দিতে হবে। অবশেষে তারা পৌঁছান। তাদের ওখানে পৌঁছাতে প্রায় 29 দিন সময় লাগে। বিশেষ করে ভারতের একটা জায়গায় আসার পরে 5-6 দিন শুধু ট্রেন জার্নি করেছিলেন সেখানে আসার জন্য। আসার পর সে ঠিকানা অনুযায়ী সত্যি সে আলেমের সন্ধান তারা পান। ওই আলেমের কাছে যখন সবিস্তরে সবকিছু বলেন, তখন আলেম বলেন যে সমস্যাটা অত্যন্ত জটিল। এই বিষয়ে তিনি এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সাথে কথা বলবেন, তার অনুগত যে জিনেরা রয়েছে তাদের মাধ্যমে। তারপরে তিনি সরাসরি সেই জিনদের সাথে কথা বলবেন। আগে তার অনুগত জিনদের মাধ্যম দিয়ে ওই জিনদেরকে তলব করতে হবে, তারা যেন স্বেচ্ছায় আসে। স্বেচ্ছায় যদি তারা আসে তাহলে অনেক ক্ষেত্রেই নাকি কাজ হাসিল করা অনেকটা সহজ হয়ে যায়, তাদেরকে যদি বুঝিয়ে নিয়ে আসা যায়। বুঝিয়ে নিয়ে আসা মানে হচ্ছে তারা অনেকটা মন নরম হয়ে যায়। তো উনি কয়েকদিন সময় নেন। তো উনি ওনার অনুগত জিনদেরকে ওই জিনদের কাছে পাঠান যারা মূলত এই ঘটনাটা ঘটাচ্ছিল। তো তাদেরকে বোঝানোর পর তারা ওই আলেমের সাথে দেখা করতে রাজি হন। তারা ওই আলেমের কাছে আসেন। আসার পরে আলেমকে বলেন যে এই যেই পরিবার, এই পরিবারের যিনি কর্তা, সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই লাশের মাথা চুরি করত, বিশেষ করে যারা সুইসাইড করতো এই টাইপের ইয়েগুলো। মূলত যেই কবরের মাথাটা চুরি করতে গিয়েছিল ওই কবর থেকে বেশ খানিকটা দূরে একটা বড় গাছ ছিল। ওই গাছেই মূলত এই 5 জন জিন বসবাস করে। তো এই 5 জন জিন যখন এটা দেখে, তখন দেখার পর এদের খুব ক্ষোভ সৃষ্টি হয় যে এই লোকটা এইভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটা মেয়ে সুইসাইড করেছে এবং ওই জিনেরা জানতো এই মেয়ের সুইসাইডের কারণ। পারিবারিক বিভিন্ন চাপে সে কষ্ট সইতে না পেরে সুইসাইড করেছে। আর সেই মেয়েটার লাশের থেকে মাথা আলাদা করে সেই মাথা বিক্রি করবে, সেই মাথা দিয়ে আবার ব্ল্যাক ম্যাজিক করা হবে। এই জিনিসটা যদি ওরা সহ্য করে তাহলে তো এদেরও অন্যায় হইল, যে আমরা এই অন্যায়টা সহ্য করে নিলাম। মূলত এই ঘটনার প্রেক্ষাপটেই উপস্থিতভাবে ওই জিনগুলো ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে হত্যা করে। মূলত প্রশান্ত যেটা দেখেছে যে ওই লাশ তো আসলে কাউকে হত্যা করতে পারে না। মূলত চোখে যেটা দেখেছে যে লাশের অবয়বে তার বাবাকে হত্যা করছে, এগুলো মূলত ওই জিনদেরই ব্যাপার স্যাপার ছিল। এবং তারপরে ওই জিনেরা প্রতিশ্রুতি নিজেদের মধ্যে ওয়াদাবদ্ধ হয় যে এই ব্ল্যাক ম্যাজিশিয়ানের পরিবার এরা প্রত্যেকেই অভিশপ্ত। কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যে সেই কাজ করতো প্রত্যেককেই তো খাইয়েছে তাদের উপার্জনের টাকা, তার উপার্জনের টাকা। সুতরাং এরাও পরবর্তীতে ব্ল্যাক ম্যাজিক শিখবে, এই কারণে এই বংশকেই তারা নির্বংশ করে দেবে এমন একটা প্রতিজ্ঞা করে। এবং সেই প্রতিজ্ঞার অংশ হিসাবেই পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্যকে তারা একই রকম ভাবে হত্যা করেছিল, যেভাবে ওই মেয়েটির মাথার চুল কাটা হয়েছিল এবং দেহ থেকে মাথা আলাদা করা হয়েছিল। তখন এই বিষয়টি যখন ওই জিনেরা ওই আলেমকে বলেন, তখন ওই আলেম বলেন যে তোমরা তো প্রতিজ্ঞা করেছো, এখন এটা তো সমাধান করার দরকার। ওরা তো কোনো অপরাধ করে নাই, ছোট কয়েকজনকে হত্যা করেছো, ওরা তো অপরাধ করে নাই। তখন জিনেরা বলে যে আমরা প্রতিজ্ঞা করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা ওই পরিবারকে, ওই বংশকে নির্বংশ করব। আর জিনেরা তাদের ওয়াদার বরখেলাফ করে না। আমরা যেহেতু ওয়াদা করেছি আমরা এটা করবই। তখন ওই আলেম বলেন যে
ওয়াদার বরখেলাপ তোমরা করো না সেটা আমরা আমরা জানি, কিন্তু এটা সমাধান একটা নিশ্চয়ই আছে, এখন সমাধানের পথটা বলো। তখন ওই জিনেরা বলে যে সমাধানের পথ তো নাই আমাদের জানা মতে, এখন যদি আমাদের মায়াও লাগে তারপরও ওদের দুজনকে হত্যা করে আমরা নিবৃত হব। তখন ওই আলেম বলেন যে তোমাদের যিনি আমির বা যাকে তোমরা নেতা মানো, আমি তার সাথে কথা বলতে চাই, গিয়ে বলো যে আমি তাকে ডেকেছি। তখন ওই 5 জন গিয়ে তাকে খবর পাঠায়। তখন ওই আমির তার সাথে সে দেখা করেন, ওই আলেমের সাথে। তো ওই আমিরকে উনি বুঝিয়ে বলেন যে এই ব্যাপার, তোমার অধীনস্থ 5 জন জিন তো এরকম প্রতিজ্ঞা করেছে, এখন এর থেকে নিবৃত করার উপায় কি? তখন ওই আমির অনেকক্ষণ চুপ করে থাকেন। চুপ করে উনি মানে ভাবছেন যে কি করা যায় এটা। অবশেষে উনি বলেন হ্যাঁ ঠিক আছে, এটার একটা সমাধান আছে। তখন উনি আবার ওই 5 জন জিনকে ডাকেন, মানে জিনদের সর্দার আবার 5 জনকে ডাকেন ওই আলেমের উপস্থিতিতেই। ডেকে বলে যে তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গর কারণে তোমাদের উপর কোনো অভিশাপ নেমে আসবে না, একটা সলিউশন আছে। এই সলিউশনটা যদি ওই পরিবার করতে পারে তাহলে ওরা আর কিছু বলবে না, ওদের প্রতিজ্ঞাও রক্ষা হবে এবং ওরাও বেঁচে যাবে। এখন সলিউশনটা কি? তখন ওই আমির জিনদের মধ্যে যিনি নেতা আর কি, তিনি বলে দেন যে এই যে ওরা যে প্রতিজ্ঞা করেছিল যে ওই বংশকে নির্বংশ করে দেবে, সুতরাং ওদের যে গোষ্ঠী, যে বংশ, এই বংশটাকে পরিবর্তন করতে হবে। প্রিয় লিসেনার্স, আপনাদের বোঝার সুবিধার্থে বলি, ধরুন যে আমরা মুসলিমদের মধ্যে চৌধুরী আছে, খান আছে, মোল্লা আছে, শেখ আছে, এরকম অনেক আছে। তো ধরুন যে কেউ শেখ থেকে মোল্লা বা মোল্লা থেকে চৌধুরী বা সৈয়দ, সৈয়দ থেকে মন্ডল, এই টাইপের বংশের পদবি চেঞ্জ করে ফেলা। তো ওরা ধরেন যে ওরা ছিল পাল বংশ, তো ওরা হয়ে যাবে সেন বংশ, মানে ওরা আর আগের পদবি ব্যবহার করতে পারবে না। তখন ওই আলেম বলে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলবো যেন এরা এটা কাজটা করে, তার আগ পর্যন্ত তোমরা ওদের কোনো ক্ষতি করবে না। তখন জিনরা প্রতিশ্রুতি আছে ঠিক আছে, ওদের সম্মতির অপেক্ষায় আমরা থাকলাম। তখন এই প্রশান্ত বাবুর মামাকে ওই আলেম বলেন যে জিনেদের তরফ থেকে এটা বলা হয়েছে যে এটা করলেই শুধু ওদের প্রতিজ্ঞাও রক্ষা হয়, তোমরাও বেঁচে যাও। তখন ওই প্রশান্ত বাবু এবং তার বোন, তারা তাদের বংশের যে পদবি, তাদের পদবিটা এক্সাক্ট কি ছিল এটা আমি শিহাব ভাই আসলে বলতে পারেন নাই আমাদেরকে। তখন ওদের বংশের পদবিকে ওনারা চেঞ্জ করে ফেলেন। ধরুন যে সে পাল ছিল সেন হয়ে গেল, বা সেন ছিল পাল হয়ে গেল, এবং এটাও প্রতিশ্রুতি দেন যে তাদের মানে পরবর্তী বংশধররা যদি আল্লাহ মানে দুনিয়াতে পাঠান তাহলে তারাও এই যে নতুন যে পদবি সেটাই ব্যবহার করবেন। তো এই প্রতিশ্রুতি যখন দেন তখন জিনেরা আর এই দুইজনকে কোনো ক্ষতি করে নাই। প্রশান্ত বাবু ভালো আছেন, আর প্রশান্ত বাবুর যিনি বোন তিনি এখন ভালো আছেন, তারও বাচ্চা কাচ্চা আছে। এখন প্রশান্ত বাবুরও উনি বিয়ে করেছেন, ওরা সন্তানাদি আছে, তারা এখন একদম স্বাভাবিক। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু আমিও একটা বিষয় নতুন করে জেনেছিলাম যে এই যে জিনেরা যে তাদের ওয়াদার বরখেলাফ করে না, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু ওয়াদা করে ফেলেছে যে এই বংশকে নির্বংশ করবে। এখন এই যে একটা চমৎকার সলিউশন, এই সলিউশনটা কিন্তু জিনেদের যে সর্দার তিনি এসে এটা দিয়েছিলেন। তো চমৎকার একটা সলিউশন ছিল, আমার কাছে খুবই এই জায়গাটাতে আমার ভালো লেগেছে আর কি। একটা চমৎকার একটা সলিউশন, যে দুজনের জীবনও বেঁচে গেল, বংশ নির্বংশ হলো না, তাদেরও ওয়াদার বরখেলাফ হলো না, প্রতিজ্ঞাটা ঠিক থাকলো। তো এইভাবেই এইটার সমস্যার আল্লাহর রহমতের সমাধান হয়েছিল। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমি চলে যাচ্ছি মনির সাহেবের ঘটনায়। 2014 সালের কথা। তখন তিনি মনির সাহেব প্রথম গিয়েছিলেন সৌদি আরবিয়াতে, তাবুক নামে একটা প্রভিন্সে গিয়েছিলেন। খুব সুন্দর ছিমছাম একটা প্রভিন্স, যেটা সেখানে পাহাড় আছে, আবার সবুজ গাছও আছে, অনেক সুন্দর সবুজ, মানে একেবারেই রুক্ষ মরু না, সুন্দর মরুদ্যান আছে সেখানে, অনেক খেজুর গাছ, পাশে ঝোপঝাড় গাছপালা দেখা যায় বেশ কিছু, একদম খাড়া পাহাড়ও আছে, তার আশেপাশে এই ধরনের সুন্দর মরুদ্যানও আছে। আর ঠান্ডার সময় বেশ ঠান্ডা পড়ে তাবুকে। তো এরকম একটা স্টেটে
তিনি যান এবং তিনি গিয়ে প্রথম যেই কাজে তিনি যোগদান করেন সেটা হচ্ছে তাদের পারিবারিক একটা গ্যারাজ, অটো গ্যারাজ। সেখানে গাড়ি ঠিক করা হয় এবং এটা তার দুই ভাই ছিল সেখানে, একজন বড় ভাই একজন ছোট ভাই। তারা দুইজন অনেক আগে থেকে সেখানে ছিলেন এবং তারা ওই গ্যারাজটা পরবর্তীতে লিজ নেন। লিজ নিয়ে সেখানে তারা কাজ শুরু করেন। তো মনির সাহেব সেখানে গিয়েই তাদের সাথে শুরু করেন কাজ। আর তিনি যখন যান তখন তাদের সাথে তার একটা মানে সুন্দর বন্ডিং হয়ে যায়, কারণ যেহেতু দুই ভাই আছে সেখানে, তাদের সাথে খুব ভালো বন্ডিং হয়। তো তিনি বর্ণনা দিয়েছেন গ্যারাজটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলা হয় এবং সেটা একটু বেশ একটু দূরে মানে একেবারে শহরের আউটস্কার্ট এটা। এবং সেই আউটস্কার্টে যেই জায়গায় তার পাশ থেকে শুরু হয় মরুভূমি, মরুভূমিটা একটু ডিফারেন্ট। যেটা বললাম তাবুকের মরুভূমি মানে ধূসর মরুভূমি কিছু দূর গেছে, তারপরে ঝোপঝাড় আছে এবং মরুভূমির মাঝেই মরু ঘাস আছে এবং এর মাঝেই দেখা যাচ্ছে যে খেজুর গাছ উঠেছে, বেশ কিছু জংলা ঝোপ আছে এরকম, আর উঁচু উঁচু পাহাড়, বেশ উঁচু উঁচু পাহাড়। তো এরকম একটা জায়গায় এবং আউটস্কার্টে সেখানে ওই তাদের গ্যারাজ থেকে কাছাকাছি এলাকায় আরও যেসব জিনিস আছে সেগুলো ইন্ডাস্ট্রিয়াল জিনিস। সেখানে দেখা যাচ্ছে যে গ্যাস রিফিউলিংয়ের, তারপরে প্রোপেন ট্যাঙ্ক তৈরি করে এরকম জায়গাগুলো আছে, কোনো জায়গায় পেইন্টিংয়ের কাজ আছে, মানে এরকম ব্যাপার স্যাপার। এবং ওখানে উটেরও কিছু খামার আছে ওই আউটস্কার্টে। তো মোটামুটি দেখা যায় রাতের বেলায় মানুষজন একেবারেই থাকে না এবং শহর থেকে বাইরে মোটামুটি বেশ ঠান্ডা হয়ে যায় এবং শীত আসার আগেই ঠান্ডা পড়া শুরু করে। আর যখন মানে উইন্টার এসে পড়ে তখন সেখানে একেবারেই মানে মাইনাস টেম্পারেচারে চলে যায় এরকম একটা অবস্থা। তো উনি গেলেন, গিয়ে প্রথম কয়দিন ইউজ টু হলেন ভাইদের সাথে, এটা ওইটা দেখলেন, তার কাজ বোঝার ছিল, তিনি বুঝছিলেন, ভাইদের সাথে কাজ দেখছিলেন, এরকম একটা অবস্থা দুই একদিন। তো দেখলেন যে মানে ওনাদের গ্যারাজটা হচ্ছে এরকম, একটা হচ্ছে দোতলা একটা ছোট একটা স্থাপনা যেখানে তাদের মূল অফিস এবং সেখানে সব রকমের পেপার ওয়ার্ক হয় এবং টুলস থাকে ইত্যাদি ইত্যাদি। তারপর তার থেকে বেশ খানিকটা দূরে সেখানে ওয়ার্কশপটা, যেখানে গাড়ি ঢুকিয়ে কাজ করা হয়, এবং তার থেকে বেশ খানিকটা দূরে একটা দোতলা একটা বিল্ডিংয়ের মতো আছে, যেটার ওপরতলা নিচতলা একসাথে, এবং তার পাশেই একটা ছোট জায়গা যেখানে নাকি সেখানে ক্রেনগুলো থাকে, ক্রেন শ্যাফটগুলো থাকে, যেটা দিয়ে মানে টেনে তোলা হয় গাড়িগুলোকে, এবং সেখানে অনেক গাড়ির যে ফ্রেম ড্যামেজ থাকে, তারপর ডেন্টিং জব থাকে, সেগুলো ঠিক করা হয় এখানে। তো ওই একেবারে কাছাকাছি একটা জায়গায় সেখানে আবার অনেক সময় ট্রান্সমিশন ইত্যাদি বের করতে হয়, টেনে ইঞ্জিন তুলে ফেলতে হয়, তো ছোট ক্রেন এগুলো সব ওইখানে। তো ওই জায়গাটায় একটা বেশ উঁচু দুইতলা ঘরের মতো, উপরে টিনের ছাদ, মাঝখান দিয়ে ফাঁকা, সেখান দিয়ে ক্রেনের মাথাটা নামানো হয় আর কি। তো এগুলোর একটু বর্ণনা দিয়ে নিলাম বিকজ ঘটনার সাথে এখানের সংযোগ কিছু যোগসাজশ আছে এই কারণে। তো সন্ধ্যার পর মনির সাহেব দেখা যেত যে ওই সময় কাস্টমার আর থাকতো না, সন্ধ্যার পর গাড়িগুলা মানে ওখান থেকে চলেই যেত, বেশিরভাগ যেগুলো ঠিক করতে আসতো মানে দিনের গাড়ি যেটা দিনে চলে যেত, এবং যেগুলো দেখা যেত যে রেখে যেত সেগুলোকে তারা ড্রাইভ করে তাদের ফাঁকা লট ছিল, লটটা তাদের জায়গা থেকে একটু সামনে, সেখানে যে একেবারে পার্ক করে রেখে আসা লাগতো, একদম হিসাব করে সিরিয়াল নাম্বার দিয়ে কোনটা কখন যাবে, কোন গাড়িটার সিরিয়াল কখন পড়বে, এরকম একটা অবস্থায় সেখানে সিরিয়াল করে রাখা হতো। তো এই কাজগুলোতেও মনির সাহেব তিনি তার করতে হতো এগুলো ওদের সাথে গিয়ে, এবং যেখানে গাড়ি রাখা হতো তার ওই পাশেই কিন্তু বেশ খানিকটা ছোট ফেন্স আছে, এই ফেন্সের ওই পারেই দেখা যাচ্ছে ফাঁকা জায়গা। ফেন্সটা আসলে তার কাটার বেড়ার মতো দিয়ে করা, বেশ পিলারের উপরে তার কাটার বেড়া, এক বুক থেকে কিছুটা উঁচু, আর তার পাশে কিন্তু ফাঁকা জায়গায় নুড়ি পাথর দেখা যায়, তার ওই পাশে দেখা যায় মরু ঘাস কিছু আছে, ঝোপঝাড়, এবং দূরে তাকালে দেখা যাচ্ছে পাহাড়, উঁচু উঁচু পাহাড় মরুভূমির, বেশ মানে অন্যরকম লাগতো। যেটা মনির সাহেব বলছে যে সন্ধ্যার পর যদি পার্কিং লটে গিয়ে দাঁড়ানো যায়, ওখান থেকে দূরে তাকালে বুকটা কেমন যেন একটু কেঁপে ওঠে, কারণ একেবারে ধূসর, কিছুই নাই, মানে দেখা যাচ্ছে যে মানে ওই যে দূরের পাহাড়গুলো দেখলে মনে হতো রুক্ষ পাহাড়, আর এই যে হালকা পাতলা গাছগাছালি এগুলো দেখলে আরও গা ছমছম করে, মানে একটু অন্যরকম লাগে। একেবারে যদি শুধু বালি হইতো একরকম সিন, কিন্তু এগুলোর জন্য একটু অন্যরকম লাগে নিজের কাছে। তো যাই হোক, সন্ধ্যার সময় অনেক সময় তারা ওই গাড়ি রেখে আসার সময় দাঁড়াইতো, ওখানে গল্পগুজব করতো, ধূমপান করতো। তো তাদের মধ্যে অন্যরকম একটা মানে মিস্টেরি কাজ করতো, মানে তারা একটা মিস্টেরিয়াস মোডে চলে যেত ওইখান দাঁড়ায়। আর আকাশে চাঁদ থাকলে তো কথাই নেই, মাঝে মাঝে দেখা যেত দু একটা ছোটোখাটো ভূতের গল্প হইতো। তাদের সাথে কিছু পাকিস্তানি শ্রমিকও ছিল, কাজ করতো সেখানে, তারা মেকানিক আর কি। তো তারাও মাঝে মাঝে দু একটা এরকম কথা বলতো, তো ওরা এড়াই যেত আর কি, আর কথাটা নিত না, মানে দেখা যেত যে যারা ওখানে আসে মূলত তারা এই কথাগুলো শুনতে চাইতো না। তো মনির সাহেব জিজ্ঞেস করছে অনেক সময় যে
কেন তোমরা এগুলো নিয়ে আলাপ করতে চাও না, কি ব্যাপার, মানে ভালো তো, মানে বেশ ভয়ের তো জায়গাটা। তো তারা বলতো এখানে যারা কাজ করতে, বেশ করে যারা পাকিস্তানি ছিল, বলতো যে না, এই জায়গা খারাপ, গোল আছে, এইসব নিয়ে আমরা আলাপ করি না, এইসব আলাপ করলে এগুলার দেখা পাওয়া যায়। তো যাই হোক, এগুলা টুকিটাকি শুনে মনি সাহেবের কাছে একটু অন্যরকমই লাগতো, গা ছমছম করে উঠতো, যেহেতু কেউ নাই আশেপাশে। এবং সন্ধ্যার পর দেখা যেত যে কেউ দূরে আগুনে কিছু পোড়াইছে, ডালপালা, মানে ওদের কিছু মানুষ ছিল, তারা ছোটোখাটো একটা ক্যাম্প ফায়ারের মতো বানাইতো। তো দেখা যেত যে একেবারে অন্যরকম লাগতো, সে কাঠ পোড়া, ডালপালা পোড়া গন্ধটা যখন ভেসে আসতো, আর ওই পেছনের দিকে তাকাইলে একটু অন্যরকম লাগতো। তো এরকম কাজ করতে করতে একদিন তারা রাতের বেলা সব গোছায় ফেলছে এবং গ্যারাজ ক্লোজ করবে। এই সময় একটা পুলিশের গাড়ি আসলো। তো পুলিশ প্রায় ওখানে কাজ করে, তো অনেক পুলিশের গাড়ি সেখানে কাজ করাইতো। তো এসে ওই পুলিশের সাথে মনি সাহেবের ভাই, ওনার নাম সম্ভবত জামাল বলছে, তার সাথে ভালো সম্পর্ক ছিল। তো তাকে বলতেছে যে আমার গাড়িটা দেখে দাও, আমার ইমার্জেন্সি লাগবে, এখানে আমার সমস্যা আছে। তো বলে কিসের সমস্যা করতে, বলছে অল্টারনেটরের সমস্যা করতেছে, মনে হচ্ছে যে ব্যাটারি ড্রেন আউট হয়ে যেতেছে, চার্জ থাকতেছে না গাড়িতে। আমি কয়েকবার জাম্প নিছি অন্য গাড়ির থেকে, কিন্তু থাকতেছে না, বারবার ব্যাটারি ড্রেন আউট হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় পরে। তো তার মানে অল্টারনেটারের সমস্যা হয়েছে, অল্টারনেটার চেঞ্জ করে দাও, আমাকে চেঞ্জ করে দাও। আর ওদের পুলিশের সাথে নাকি এরকম সিস্টেম ছিল যে টিকিট সিস্টেম আর কি, যে পুলিশে যে কাজগুলো করতো সেগুলো তারা ওই যে ওখানে সিল মেরে, পুলিশ ডিপার্টমেন্টের আছে ওখানে সিল মেরে কাজ করে দিত আর কি, যে গাড়ির ইউটার বিল পরে হইতো আর কি। তো যাই হোক, পুলিশ এসে এক জায়গা থেকে কাজ করে না, তো এরকমই এই গ্যারাজেরও একটা স্টেশন পুলিশের গাড়ির জন্য। তো মনি সাহেবের ভাই বলতেছিল যে এখন রাত হয়ে গেছে, আমাদের বন্ধ করে দিতে হবে। বলে না না, আমি জানি না, এটা করে দাও। এবং ওরা একটু মানে মাথা একটু গরম, বলে না এটা করে দাও। তাহলে সে হচ্ছে সিনিয়র অফিসার পুলিশের, সে বলতেছে আমি লিখে দিতেছি। তো তখন বললো যে আর কোনো সমস্যা, বলে যে হ্যাঁ, আর ওই যে আমার হইতেছে, আমার গাড়ি ওভারহিট হইতেছে, তার মানে মনে হয় রেডিয়েটরের সমস্যা আছে। তো বললো যে রেডিয়েটার সমস্যা, রেডিয়েটার ফ্ল্যাশ করতে হবে, রেডিয়েটার ফ্ল্যাশ করতে তো সময় লাগবে আপনার, হোস্টোস কিছু ফাটা থাকলে তো সমস্যা। বলে না, তুমি করে দাও, যা করো কমপ্লিট করে দিবে আমারে, আমি রাত্রেবেলা রেখে যাচ্ছি গাড়ি, আমি এসে সকালবেলা গাড়ি নিব, তো ফার্স্ট আওয়ারে, আর আমার একটা গাড়ি দাও যাওয়ার জন্য এখান থেকে, আমি স্টেশনে যাব এখন। তো খুবই মানে একটা অস্বস্তিতে পড়লো মনি সাহেবের সে ভাই, মানে কিছু করার নাই, সে গাড়িটা রিসিভ করে রেখে তাকে পৌঁছানোর জন্য একটা গাড়ি দিয়ে দিল। সেই লোক বললো যে আমি আবার আসতেছি ভোরের দিকে, এসে গাড়ি নিয়ে যাবো বলে চলে গেল পুলিশের লোকটা গাড়ি রেখে। তো মনি সাহেবের ভাই খুব বিরক্ত, সারাদিন কাজকর্ম করছে, মনি সাহেবকে বললো যে আয় আমার সাথে। তো মনি সাহেব গেল তার সাথে, যে দেখতেছে গাড়ি কি করবে, ঢুকায় দেখতেছে আসলেই তার ওই ওয়াটার পাম্প নষ্ট হয়ে গেছে, গাড়ির যে ফ্লো করে ওয়াটার পাম্প, ওইটা নষ্ট হয়েছে, প্লাস তার রেডিয়েটারে ক্লগ আছে। তো সুতরাং রেডিয়েটার ফ্ল্যাশ করতে হবে, ওয়াটার পাম্প চেঞ্জ করতে হবে, তার যে অল্টারনেটর এটাও মানে কাজ করতেছে না, এটাও চেঞ্জ করে ফেলতে হবে। তো যাই হোক, তারা কাজ ধরলো প্রায় 9টার থেকে এবং কাজ শুরু করলো। মনি সাহেব জিনিসপত্র এগিয়ে দিতেছে আর তার ভাই কাজ করতেছে, একেবারে মানে টায়ার্ড, সে মন মেজাজ খুবই খারাপ, কারণ সারাদিন এগুলোর সাথে ছিল এবং রাতের বেলা এগুলো একসাথে এতগুলো কাজ পড়ছে। তো তিনি গোছায় এবং এই পার্টসে যে ওয়াটার পাম্পের ওই তার যে গাড়ির মডেল নাম্বার দিয়ে তার শেলফ থেকে পার্টস নামায় আনতে হইতেছে, এটার কোনটা, এগুলো দেখে মানে অনেক কাজ আর কি, নামায় এনে কাজ করতেছে। তো মনি সাহেব কিছুক্ষণ থাকলো, তার কাজ করতেছে। তো তিনি একটা সময় একটু বের হয়ে গেলেন হেঁটে ওখান থেকে, বোরিং লাগতেছিল কাজ করতে করতে। তখন প্রায় রাত 1:30-2টা বাজে এরকম একটা সময়। তো বাইরে এসে আড়মোড়া ভাঙতেছেন তিনি, তখন তার চোখ গেল তাদের দূরের বিল্ডিংটার দিকে, যেই বিল্ডিংটা মানে 2 তলা, যে বিল্ডিংটা যেটার পাশে ট্রেন লাগানো আর কি। তো সেটা টিনের ছাদের উপরে, তার চোখ গেল মনে রেখে এটা নড়াচড়া করতেছে। মনি সাহেব চিন্তা করলেন কি নড়ে উপরে, ভালো মতো তাকানোর চেষ্টা করলো, তাকায় দেখতেছে অন্ধকারে বোঝা যাচ্ছে না, চাঁদে ঢাকা, মানে মেঘে ঢাকা চাঁদ। একটু পরে আস্তে করে চাঁদটা বের হয়ে আসলো, আলো পড়তে একেবারে মানে অবাক হয়ে গেল। মনি সাহেব আসলে প্রথমে অবাক হয়েছে, কি মনে হচ্ছে ধূসর কিছু একটা ছাদের উপর বসে আছে, কিন্তু বেশ বড়। তো একবার তিনি ভাবলেন এটা কি কোনো পাহাড়ি ঈগল বা কিছু নাকি। পাহাড়ি ঈগল কিন্তু বেশ বড় হয়, অনেকটা শকুনের মতো সাইজ হয় প্রায়, মানে আছে পাহাড়ি ঈগল কিছু আছে বিশাল শকুনের মতো সাইজ। তো তিনি ভাবলেন যে এরকম কিছু নাকি, পরে দেখলেন না, এটা আরো বড়, মানে একটা শকুনের 3 গুণ সাইজ হবে, এত বড়। এরকম বড় তো ঈগল বা শকুন কোনোটাই না। মাথা সোজা করলো, তখন তার বুকের মধ্যে ধক করে উঠলো। তিনি তাকায় দেখতেছেন যে একটা পাখির মতো শরীর, একটা পাখির মতো, কিন্তু শরীরটা মানুষের মতো, আর পা দুটো মনে হচ্ছে লম্বা। সে পা দুটা ওই যে তাদের যে ক্রেনের যে অংশটা, মানে জায়গাটা ফাঁকা, ওই জায়গাতে পা নেমে গেছে নিচে,
এবং উপরের অংশটা ধূসর, কালচে ধূসর, যেখানে চাঁদের আলো পড়ছে। এবং এক পর্যায়ে দেখলো সে পাখির মতো এটা ডানাটা মেলে দিল, তো বিশাল দুইটা ডানা এরকম মেলে ধরছে এবং মাথাটা ঘুরায় তার দিকে তাকাইছে। মনির সাহেব 1 সেকেন্ড দেখছে, দেখে একেবারে জমে গেছে তিনি ভয়ে। দেখতেছে চোখগুলা জ্বলতেছে এটার চাঁদের আলোতে, মনে হচ্ছে তাকেই দেখতেছে মনির সাহেবকে। তো মনির সাহেব ভয়ের চোটে তার ভাইকে ডাক দিয়েছে আস্তে আস্তে করে, মানে খুব জোরে চিৎকার করাটাই, বলছে ভাই ভাই। তো সে আবার শুনতেছেন কিছু, কি কি সমস্যা কি, ভাই 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 প্লিজ আসেন, এদিকে আসেন। তো তার ভাই একটু ওদিকে তাকায়, তারপর আস্তে আস্তে আসলো সামনে, এসে মনির সাহেব যেদিকে তাকায় আছে ওদিকে তাকাইতেছে। তো তাকায় তিনি, মনির সাহেব বলতেছে আপনি দেখছেন? বলা দেখছি, তুই মাথা ঘুরে এদিকে চলে আয়, তাকাইস না ওদিকে, তুই মাথা ঘুরে চলে আয়। মনির সাহেব খুব ভয় পাইছে, ভয়ে তিনি মনে মনে কাঁপতে কাঁপতে, মনে মনে দোয়া পড়তে পড়তে হেঁটে তিনি চলে আসলেন তাদের ওই গ্যারেজের ঢোকার যে রাস্তাটা সেখানে। তাকায় তখন এর মধ্যে একটা শব্দ শুনলেন হালকা, সেটার মধ্যে শব্দটা হলো কেমন জানি দরম দরম, মানে এই যে ওটার ছাদটা ছিল মোটা করগেটের টিনের, সেটার মধ্যে যদি জোরে জোরে পাড়া দিয়ে কিছু যায় সেরকম শব্দ দিয়ে। তাকায় দেখলেন ওই জিনিসটা ওইদিকে ঢালে নেমে গেছে। তো তিনি দৌড় দিয়ে ভিতরে চলে আসলেন, এসে তার ভাইকে বলতেছেন ভাই এটা কি দেখলাম, কি ছিল এটা, আপনি দেখছেন? হ্যাঁ দেখছি, এটা এখানে আসে এরকম, এগুলা এই জায়গাটা খারাপ, ভালো না, এদিকে তাকাইস না, এরকম কিছু দেখলে মাথা ঘুরে অন্যদিকে সরে যাবি। তো মনির সাহেব প্রচণ্ড ভয় পাইছে, তিনি আসলে তার শরীর মানে একেবারে শিরশির করতেছে, বলছে যে এটা কি মানে মানে খারাপ জিনিস? বলে হ্যাঁ খারাপ জিনিস, এগুলোর দিক তাকাইস না, তবে কারো ক্ষতি করে নেই এখনো, তো সুতরাং এত মানে করিস না। বলে তাকে বলে যে থাক, একটু পর আমরা কাজ প্রায় শেষ, কাজ শেষ করে আপনি ঢুকে যান বাসায়। তো তাদের গ্যারেজের উপর তলায় ছিল তাদের ঘর আসলে থাকার। তো যাই হোক, খানিকক্ষণ মনির সাহেব ছিলেন তার সেই ভাইয়ের সাথে এবং বেশ ভয় নিয়েছিলেন অনেকক্ষণ। তো যাই হোক, তাদের কাজ মোটামুটি শেষ করে তার ভাইও দেখা গেল যে খুব দ্রুতই গাড়ির কাজ প্যাক করে তিনি তাড়াতাড়ি ওখানে মানে লক করে তিনি উঠে গেলেন মনির সাহেবকে নিয়ে 2 তলায়। এবং যাওয়ার সময় তাদের উঠতে হলো একটা সিঁড়ি দিয়ে বাইরে, সে সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশ ভয় লাগতেছিল মনির সাহেবের কাছেও, তার ভাইও মনে হলো বেশ টেন্সড। তো যাই হোক, 2 জনে হেঁটে ঘরের মধ্যে ঢুকে গেলেন। এরপরে তিনি এই ঘটনাটা আর কারো কাছে বলেন নাই মনির সাহেব, তার ভাই বলছে যে খামাকে এগুলো আলোচনা করিস না, এখানে আরও মানুষ আছে, ভয় পাইবো, করবো। তো চুপ করেছিলেন মনির সাহেব, নিজের মধ্যে রাখছিলেন, তখন আর কিছু বলেন নাই। কয়দিন পরের ঘটনা, তাদের ওখানে 2 জন পাকিস্তানি কাজ করতো, একজনের নাম জালাল, আরেকজনের নাম কি জানি একটা বলছিল উনি, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, সেই জালাল আর সেই আরেকজন তার যে বন্ধু, 2 জনে রাতের বেলা বেরোইছে আর কি। ওনারা তখন ঘুমায় গেছে, মনির সাহেবরা শুয়ে পড়ছে, ঘুম এসে গেছে। তো এই জালাল মাঝে মাঝে রাতের বেলা বের হয়ে সে ওই বসে ওখানে হেঁটে যেত, আবার ওই পার্কিং লটের দিকে যেত, যে তারা ওখানে ধূমপান করতো, একটু ঘোরাঘুরি করতো 2 জনে। মানে তাদের ভিতরে একটা ব্যাপার ছিল, নিচতলায় তাদের একটা ল্যান্ড ফোন ছিল, ওইখান থেকে তারা চেষ্টা করতো দেশে ফোন করার জন্য, মানে ওই যে কল বুক করে। তো মোটামুটি তারা রাতে জেগে থাকতো বেশ খানিকক্ষণ। তো ওই দিন ওই জালাল আর সাথের যে তার রুমমেট 2 জনে বের হয়ে গেছে ঘর থেকে। মনির সাহেবদের ঘুম চলে আসছে, তারা প্রায় ঘুমায় গেছে। তো বেশ খানিকক্ষণ পরে দেখে যে একেবারে ঘরের মধ্যে মানে দরজার উপরে হুমড়ি খেয়ে মানে ধুম ধাম করে কে পড়লো। তো লাফ দিয়ে উঠছে মনির সাহেব, ঘটনা কি, তার ভাইও লাফ দিয়ে উঠছে, কি ব্যাপার কি। তো দেখলো যে ওই জালাল যে আছে সে ঢুকলো, ঢুকে বলতেছে আবে মনির জামাল ইধর क्या है, इधर जिन्नात है, इधर गोल है, तुम लोग देखा क्या पहले। তো মনির সাহেব ভাই বলছে আস্তে আস্তে, এই আইস্তা বাত করো, क्या हुआ, কি হয়েছে। তো বলতেছে নেই মানে দেখা, মানে আমি দেখছি। বলে কি, বলে আমি বাইরে গেছিলাম, আমি ওখানে বসে কিছুক্ষণ উপরে বসেছিলাম, তারপরে আমি আস্তে আস্তে একটা সিগারেট নিয়ে সিগারেট খেতে টানতে গেছি নিচে হাঁটতে একটু দূরে গেলাম, গিয়ে আমি ওই যে তোমাদের ওই পার্কিং লটের কাছে দাঁড়াইলাম। তখন দাঁড়ায় বেশ খানিকক্ষণ আমি সিগারেট টানতেছি আর নিজের মতো আসি। তো হঠাৎ করে আমার মনে হলো যে তোমাদের যে ওই চেইন কোপ্পা যে রুম, সেটার উপর দিয়ে কেউ হাঁটতেছে। মনে হলো কি হাঁটে এত রাত্রেবেলা, এখানে কি হাঁটে, এখানে তো আমাদের কোনো বিড়ালও নাই। তো তাকায় দেখি যে মনে হলো ধূসর আলোর মধ্যে, মানে চাঁদের আলো তো ধূসরভাবে পড়ছে, এর মধ্যে বোরখা পরা কোনো মহিলা, এবং সেই মহিলার হাইট বেশ লম্বা, হেঁটে যাইতেছে এবং খুব উদ্ভট। মানুষ যেমন বোরখা পরে থাকলে, একটা মেয়ে মানুষ, সে নিচু হলে তার কোমর থাকে এক জায়গায়, পা থাকে একটা হাইটের সামঞ্জস্য থাকে, এটা সামঞ্জস্যটা অন্যরকম। এটার মনে হচ্ছে কোমরের থেকে পা অনেক লম্বা, আর পা 2টা কেমন জানি বাঁকা। আমি তো সাথেই মনে করছি এটা চুড়েল জিন্নাত, এটা এখানে কেমনে আসছে।
তো আমি অনেকক্ষণ তাকায় ছিলাম, তারপর দেখি এটা আমার দিকে তাকাইছে মাথা ঘুরায়, এবং তার মাথা এই আরব বোরখার মতো, আরব বোরখাতে নিকাব যেটা থাকে, যে নিকাবের মধ্যে কিন্তু চোখের মধ্যে গোল গোল দুটো ফুটা থাকে শুধু, আর কিছু না, আর নিচের দিকে কিছু ঝালর থাকে। তো এটা ঝালর টালর নাই, দুইটা ফুটা এরকম অন্ধকারের মধ্যে বলছে কালো একটা ফুটা, মানে ধূসর যে চাঁদের আলোতে পড়তেছে মনে হচ্ছে কালোর উপরে শুধু চোখের জায়গায় দুটো ফুটা, এবং কিছু দেখা যাচ্ছে না, এবং সেটা আমার দিকে তাকায় আছে। তারপরে এটা করলো কি, হাঁটতে হাঁটতে কর্নারে যে একটা পা নামায় দিল, এত লম্বা পা তার, সেই পা যা ঠেকলো নিচে মাটিতে, এবং তারপর আরেক পা দিয়ে মাটিতে নামলো আমার দিকে তাকায়। আমি ভয়ে দৌড় দিছি, মানে मैं रह ना सका, मैं दौड़ के ऊपर आ गया। तो बोले যে আমি উপরে আসছি, नहीं भाई मैं इधर नहीं ठहरूंगा, কাল সে চলা যাऊंगा इधर से, মানে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো কালকের থেকে, আমি থাকবো না এখানে। তো মনীষ সাহেবের ভাই অনেক বুঝাইলো তাকে যে আরে চিন্তা করো না, এরকম হয়, এটা তো তুমি দেখতেছো রেতকে বহুত নজদিক হাম লোক, মানে এই পাশেই মরুভূমি, তার পাশেই হচ্ছে আমরা এখানে থাকি, তো এইখানে তো এরকম থাকবেই জিন্নাত, কি ওটার রেও, হ্যাঁ মানে দোয়া পড় না, মানে দোয়া পড়ে তারপর থাকবা, এত চিন্তা করো কেন। সে বলছে নেই নেই मैं नहीं रहूंगा। এই যে জালাল আসছিল পরবর্তীতে, আসলে খুব নিউ আসছে এখানে, এবং সে প্রচণ্ড রকমের ভয় পেয়েছে, সে নাকি আর থাকবে না। তো কি আর করার, মনীষ সাহেবের ভাই রাতের বেলা উঠে দোয়া পড়লেন, নামাজ কালাম পড়লেন, আর তো কিছু করার নাই, আর ঘুম ভেঙে গেছে। মনীষ সাহেবও খেয়াল করলেন ভাই কি করতেছে, উনি ওরকম দোয়া পড়লেন আর কি। আর ওই জালাল সেও আসলে বসে মানে একেবারে দোয়া পড়েই রাত কাটেলো। তো পরদিন সকাল হওয়ার সাথে সাথেই এই জালাল যিনি ছিলেন তিনি চলে যাবেন, তিনি আর থাকবেন না, কারণ এখানে অনেকগুলো গ্যারাজ মিলে হচ্ছে তাদের একটা গ্যারাজ কমিউনিটি, এবং এইটা একটা কফিলের আন্ডারে এগুলো কেনা আর কি। তো সুতরাং তাদের সমস্যা হয় না, এই বিভিন্ন জন লিজ নিয়েছেন বিভিন্ন গ্যারাজ, কিন্তু কফিল মানে তাদের মালিক হয়েছে, মানে নাম থাকে আরব মালিক, তার নাম একজনের আন্ডারে এগুলা। তো তাদের এক্সচেঞ্জ হয়, মিস্ত্রি এদিক থেকে ওদিক যায়, এদিক থেকে ওদিক আসে। তো মনীষ সাহেবের ভাই তখন ওকে বিদায় দিল, বললো যে ঠিক আছে তুমি ওখান থেকে আরেকজনকে পাঠাই দিও। তো সে বলতে হ্যাঁ আমি তো পাঠাবো, পাঠানোর আগে কিন্তু বলে দিব তোমার এখানে জিন্নাত আছে। বলে অসুবিধা নাই, তুমি বলেই পাঠাও, কোনো সমস্যা নাই, আর এটা কোনো কিছু না, এ থাকবেই, মানে এই জায়গায় জিন্নাত থাকবেই। তুমি মরুভূমিতে রাত্রে বসে থাকলে কয়টা যে তোমার সাথে দেখা দিব তার ঠিক নাই। তুমি আসছো এখানে কাজ করতে, তুমি ওখানে দেখো নাই তোমাদের ওই জায়গাতে এরকম বড় বড় রেত আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে, তখন ওখানে বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ জানি, আমি জানি আমাদের ওখানে। আবার এখানে এসে আবার কথা বলো কেন, যে এনে থাকবো, এনে দেখবে, এখানে থাকেই, বিভিন্ন জায়গার মরুভূমি থাকবে, পাহাড় থাকবে, ফাঁকা জায়গা থাকবে, জিন্নাত থাকবেই। তো যাই হোক, এগুলো বলে মনীষ সাহেবের ভাই তাকে বিদায় দিল। আর তারপর মনীষ সাহেব নিজেও বেশ ভয় ছিলেন বেশ অনেক দিন, এবং তিনি এরপর থেকে রাতের বেলা বেরোলে খুব সাবধানে বেরোতেন। ওখান থেকে মানে তাদের মানে হেঁটে যে এদিক ওদিক যাওয়া বা পার্কিং লটে যাওয়া, এই কাজটা একা কখনোই করেন নাই তিনি সাথে করে হয়তো কাউকে নিয়ে গেছেন, সাথের অন্য কোনো ওয়ার্কারদের, এবং তারা সবাই মোটামুটি অ্যাওয়্যার থাকতো। আর তাদের মধ্যে রেপুটেড ছিল ওই বিল্ডিংটা যেখানে তাদের ক্রেন অ্যান্ড স্টাফ থাকতো, মানে যে জায়গাটা, ওই ঘরটার উপরেই নাকি উল্টাপাল্টা মানুষ দেখতো, বা ওইখানে ঢুকলেও মানুষ শব্দ শুনতো এইদিক ওদিক, কারণ ওই দুইতলা জায়গাটাই ফাঁকা, ওখানে ক্রেন আছে, আরও কিছু টুলস আছে, পাওয়ার টুলস আছে ওই জায়গায়, ওই যে গাড়ি উঁচা করে ফেলে, এটা টুলস, পাওয়ার টুলস। তো ওই জায়গায় ঢুকলেই নাকি মানুষ উল্টাপাল্টা শব্দ শুনতো। তো বুঝতো যে থাকে কোনো জায়গা থাকে, ওইটা স্পটটা একটা হটস্পট, তো এই জন্যই ওই জায়গায় রাতের বেলা এড়ায় চলতো তারা। এই ছিল মনির হোসেন সাহেবের পাঠানো একটা ঘটনা। তেমনি এখন যে জায়গার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন হানিফ ভাই। আর এই জায়গাটি দিনাজপুরের ঘোড়াঘাটে। ঘোড়াঘাট একটা উপজেলা। ঘোড়াঘাট থেকে পলাশবাড়িতে যাবার সময় একটি ব্রিজ পড়ে, যেটা ঘোড়াঘাট ব্রিজ নামে পরিচিত। এই ঘোড়াঘাট ব্রিজের উত্তর একটা ঘাট রয়েছে, এটা হাজির ঘাট নামেই সবাই চেনেন। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হানিফ ভাই। উনি আমাদেরকে আরও কিছু ঘটনা পাঠিয়েছেন, তবে সেই ঘটনাগুলো ওনার পরিবার সম্পর্কিত। এই কারণেই উনি আমাদেরকে জানিয়েছেন যে হাজিরঘাটের এই ঘটনাটি প্রকাশের ক্ষেত্রেও যেন আমরা তার ঠিকানাটা না বলি, তাই আমরা তার ঠিকানাটা বলছি না, শুধু তার নামটাই বলছি। চলুন ঘটনায় চলে যাই। এই যে হাজিরঘাট, এই হাজিরঘাটে অনেক দিন ধরেই নাকি 1 বছর 2 বছর অন্তর একজন মানুষ পানিতে ডুবে মারা যায়, লাশ পাওয়া যায়। অন্যান্য যেই লাশের ক্ষেত্রে আমরা যেমনটা শুনে থাকি এই ধরনের ব্যাপারগুলোতে, যে মনে হচ্ছে মাত্রই মারা গেছে, এরকমটাই সাধারণত হয়ে থাকে। তবে এর ব্যতিক্রমও হয়, একদিন আগে মারা গেলেও লাশ যেমন হয়
পানির মধ্যে থেকে ফ্যাকাশে হয়ে যায়, এমনটাও হয়। সবসময় যে একই রকম হবে বিষয়টা এরকম নয়। কখনো অস্বাভাবিক, কখনো স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে এমনিতেই ডুবে মারা গেছে। কখনো কখনো এমন মনে হয় যে তাজা রক্ত মনে হচ্ছে তার নাক কান দিয়ে এখনই বের হবে বা বের হচ্ছে। শরীর এখনও মনে হচ্ছে গরম রয়েছে, মাত্র মারা গেছে, এখনও বডি ঠান্ডা হয়নি। এমন ঘটনাও ঘটেছে। আমি মাঝে মাঝেই কিন্তু বলি যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এমন একটা সময় রয়েছে, এই সময়ে পানিতে নামলে পানিতে থাকা সুপার ন্যাচারাল এন্টিটিগুলো মানুষকে বলি হিসাবে গ্রহণ করে। এই সময়গুলো দেখা যায় যে দিনের বেলায় অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে 11:30 থেকে বিকাল 3টা এরকম সময়ের মধ্যে হয়ে থাকে। হানিফ ভাই জানিয়েছেন যে আমাদের কাছে যখন এমন একটি ঘটনা উনি শুনতে পেলেন, উনি মাথায় এই বিষয়টা নেন যে আসলেই কি এরকম হয়। এরকম চিন্তা করতে করতে হঠাৎ করেই ওনার কাছে এমন একটা খবর আসলো যেটা ওনার কল্পনার জগৎকে এলোমেলো করে দিয়েছিল। হঠাৎ করেই উনি জানতে পারলেন যে গতকাল, অর্থাৎ উনি যেদিন শুনেছিলেন তার আগের দিন ছিল অমাবস্যা তিথি। উনি চিন্তা করছিলেন যে আরে গতকালই তো অমাবস্যা তিথি ছিল, এরকম সময় তো পানিতে নামতে নিষেধ করা হয়েছে, আসলে কি এটা হয়? আর ঠিক তখনই উনি এমন একটা খবর পান যে ওই হাজির ঘাটে একটা ছেলে ডুবে মারা গেছে। তার লাশটা ওই দিন পাওয়া গেছে, যদিও ঘটনাটা কি ছিল এই বিষয়ে উনি তথ্য সংগ্রহ করার চেষ্টা করলেও ওই সময় পারেন নাই, কারণ উনি দিনাজপুরে একটি সরকারি ট্রেনিংয়ে ওই সময় ছিলেন। তো ট্রেনিংয়ে যখন ছিলেন, ওই ট্রেনিংয়ে থাকা আর একজন ব্যক্তি, তার বাড়ি আবার এই ঘোড়াঘাটেই, উনি আবার এই বিষয়টা পুরোপুরি জানেন। তখন উনি মূলত হানিফ ভাইকে বলেন যে 3 জন বন্ধু পাশের ইউনিয়নেরই, এই 3 জন বন্ধুর মধ্যে 2 জন বন্ধু পানিতে নেমেছে। নামার পর আর একজন বন্ধু উনি উপরে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে ইসমাইল হোসেন। উনি পানিতে নামেন নাই, উনি দেখছেন যে অন্য 2 বন্ধু গোসল করছে, সাঁতার কাটছে, ওনার নামার আসলে কোনো ইচ্ছা ওই সময় ছিল না। হঠাৎ করেই নাকি উনি উপর থেকে বলে, এই এই আমিও নামতেছি রে, আয় আমরা সাঁতার কেটে এপার থেকে ওপার যাই, শুধু ওইখানে গোসল করলে হবে। এই বলেই নাকি উনি পানিতে নেমে পড়েন। ওদিকে 2 বন্ধু কিন্তু দূরে দূরে বলতে অতটা দূরে না, মানে কাছাকাছি দূরত্বেই আর কি, তারা তাদের মতো করে সাঁতার কাটছিল, গোসল করছিল। এদিকে উনি যখন নেমেছেন, ওনার নামার উদ্দেশ্য ছিল হচ্ছে যে এপার থেকে ওপারে যাবে, যেহেতু তার আগে থেকেই গোসল করছিল 2 জন, ওনারা 2 জন আবার ওই পারে যাওয়ার জন্য সাঁতার দিয়েছে। দূরত্ব তো খুব বেশি না। হঠাৎ করেই একটা জায়গায় এসে ওই যে ইসমাইল হোসেন, উনি নাকি চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আমি এখান থেকে আর আগাইতে পারতেছি না রে, আমারে ধর, আমি মনে হচ্ছে নিচে চলে যাচ্ছি। এরকম চিৎকার যখন শুনেছেন, এই 2 জন আবার ব্যাক করে চলে আসে বা আসা শুরু করেছে। তবে এই 2 জনের মধ্যে একজন একটু বেশি এগিয়ে গিয়েছিল। উনি প্রথম দিকে ওই জায়গাটাতে যেখানে আর কি চলে আসছেন, ওইখানে কিন্তু দাঁড়ানো যায়, মানে পানি যেই জায়গাটাতে উনি চলে আসেন, এখানে পায়ের নিচে মাটি পাওয়া যায়। কিন্তু আরেকজন সে তখনও কিন্তু ওই মাটি লেভেল পর্যন্ত আসে নাই। তো উনি ওইখান থেকে ঘুরে যান, ঘুরে ওই বন্ধুর দিকে যেতে থাকেন। অল্প সময়ের মধ্যে সেই বন্ধুর কাছে পৌঁছেও যান। তো ওই বন্ধু নির্দিষ্ট একটু জায়গার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, সে কিছুতেই ওখান থেকে বের হতে পারছে না। এখানে প্রত্যেকে কিন্তু খুব ভালো সাঁতার জানে, বিশেষ করে যেই বন্ধু আটকে গেছে একটা নির্দিষ্ট জায়গায়, সে এই 2 জন থেকে আরও ভালো সাঁতার জানে। ওই বন্ধু যখন ওখানে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর বলে যে এই তুই আমাকে ধর, আমার পিঠে হাত রাখ, আমি সাঁতার কাটি, তুই আমার সাথে সাথে আয়। এদিকে হয় কি, এই যে বন্ধু, সে তো কিছু সময় আসলে পানির মধ্যে এলোমেলো হাত পা ছোড়াছড়ি করতে করতে তার শরীরের শক্তিটাও আসলে ক্ষয় করে ফেলেছে অনেকটাই। সে আসলে যে হাত দিয়ে ধরে রাখবে এই শক্তিটাও তার হাতে ছিল না। সে কি করেছে, ওই বন্ধুর কাঁধের উপরে এমন ভর দিয়েছে যে ওই বন্ধু পানির নিচে ডুবে যাচ্ছে। আর যেই বন্ধুটা নির্দিষ্ট একটা জায়গা থেকে বের হতে পারছিল না, তার শরীরটাও নাকি অনেকটা ভারী হয়ে গিয়েছিল। পানির মধ্যে কিন্তু মানুষের শরীর অনেকটা হালকা হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে তার শরীরটা অনেক বেশি ভারী হয়ে গেছে। যখন ওই বন্ধু তার শরীরের উপর ভর দিয়েছে, তখন এ তো আবার ডুবে যাচ্ছে, এ তো সাঁতার কাটতে পারছে না। সে কোনো মতো উপর দিকে একটু উঠে সামনে থাকা ওই বন্ধুকে বলছে, এই তুইও তাড়াতাড়ি আয়, আমি তো আর পারতেছি না রে। সে তখন তাড়াতাড়ি আবার আগানো শুরু করেছে। এভাবে 2 জন মিলে ওই বন্ধুকে ওই নির্দিষ্ট জায়গা থেকে বের করে আনার চেষ্টা করছে। ওইখানে যে পাক সৃষ্টি হচ্ছে বিষয়টা এরকম না,
ওই দুই বন্ধু কিন্তু ওখানে স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারছিলেন, কিন্তু ওই যেই ব্যক্তিটা ইসমাইল হোসেন সে কোনোভাবে ওইখান থেকে বেরোতে পারছিল না। এই দুই বন্ধু মিলেও কোনোভাবেই ইসমাইল হোসেনকে নির্দিষ্ট একটা জায়গা থেকে কোনোভাবে বের করতে পারছিলেন না। একটা পর্যায়ে ইসমাইল হোসেন আস্তে আস্তে ডুবে যেতে থাকে। প্রথম যে বন্ধুটা ইসমাইল হোসেনকে নিয়ে আসার চেষ্টা করছিল সে ওই বন্ধুকে আর খুঁজে পায় না। দ্বিতীয় যে বন্ধুটা সে এগিয়ে আসছিল, তার তো শরীরে তখনও বেশ ভালো এনার্জি ছিল, সে একটু ডুব দিয়েছে, দেখি তো ওকে ধরতে পারি কিনা। একটু ডুব দেওয়ার পর মনে হলো হঠাৎ করে ইসমাইল হোসেনের হাতের সাথে তার হাতের একটু টাচ লাগলো। 5 আঙ্গুলের যেই হাতের যেই আমাদের কবজির উপরের অংশ, মনে হলো এখানে টাচ লাগলো। সে তখনও একটু ধরার জন্য একটু নিচে যাওয়ার পরে আর কোথাও খুঁজে পায় না। তারপর তার দম থাকা যতটুকু ছিল, সহনীয় ক্ষমতা যতটুকু ছিল, তারপরও সে আরেকটু নিচে যেয়ে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তার পায় নাই। একটা পর্যায়ে তার দম ফুরিয়ে আসলে সে উপর দিকে উঠে আসে। উঠে আসার পর দেখে যে অন্য যে বন্ধু ছিল সেও কেমন যেন হাঁসফাঁস করতেছে। তখন তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি তীরে আসে। তীরে আসার সাথে সাথে ওরা তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই ইসমাইল হোসেন তো ডুবে গেছে। আশেপাশে লোকজন চলে আসে, লোকজন সে খোঁজাখুঁজি শুরু করে। ইসমাইল হোসেনকে পাওয়া যায় না। ফায়ার সার্ভিসের সদস্যরা আসে, তারাও খোঁজাখুঁজি করে, পাওয়া যায় না। রোয়াংপুর থেকেও ডুবুরি দল এসেছিল, তারাও খুঁজে পায়নি। ওই দিন একটা পর্যায়ে উদ্ধার কাজের সমাপ্তি টানা হয়। পরের দিন ইসমাইল হোসেনের লাশ একা একাই ভেসে উঠেছিল। সবচাইতে রহস্যজনক ব্যাপার হচ্ছে, ইসমাইল হোসেন যেদিন মারা গিয়েছিল, হানিফ ভাই জানিয়েছিলেন যে তার ডুবে যাওয়ার সময়টা এবং ডুবে যাওয়ার যেই দিন, এই দিনটা ছিল শনিবার, আর ওইটাও অমাবস্যা তিথি ছিল। আর যে সময়টাতে ডুবেছিল ওই সময়টাই সাধারণত অধিকাংশ মানুষ পানিতে ডুবে যায়, বিশেষ করে বেলা 11টার পর থেকে নিয়ে বিকাল 3টার মধ্যবর্তী সময়ে। অধিকাংশ ক্ষেত্রে এই লগ্নটা এমন সময়ই থাকে। উনি মিলিয়েছিলেন ইসমাইল হোসেনের ডুবে যাওয়ার সময়টা। উনি ভেবে অবাক হন, আসলেই তো এরকম হয়। প্রিয় লিসেনার্স, এতটুকু শোনার পর মনে হতে পারে যে এটা তো একটা সাধারণ ঘটনার মতোই লাগছে, তাহলে এই ঘটনার মধ্যে আসলে অস্বাভাবিকতাটা কোথায়? হ্যাঁ, আমরা এমন একটা টুইস্টে আসব যেটা আপনারা বেশ অবাকই হয়ে যাবেন, এটা বলা যায়। আসুন আরও একটা বিষয় বলে তারপর সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে আসব। সেটা হলো যে আরও বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে 3 বন্ধু, ওই অন্য 3 বন্ধু আর কি, গোসল করতে নেমেছে। এক বন্ধু তলিয়ে গেছে, তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি, অনেক খোঁজাখুঁজি করেছে, পাওয়া যায়নি। পরের দিন এই যে 2 বন্ধু, এক বন্ধু তো হারিয়ে গেছে, অন্য 2 বন্ধু আবার নেমেছে যে দেখি তো আমরা একটু চেষ্টা করে দেখি। ওই 2 বন্ধুর মধ্যে একজন সে পানির নিচে নামা শুরু করেছে। নামতে 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 ওই জায়গা কিন্তু খুব বেশি গভীর না, কিন্তু মনে হচ্ছে সে অনেক দূর নামছে। নামার পর দেখে যে এই বন্ধুটা পানির নিচে একদম শটান হয়ে শুয়ে আছে, কিন্তু বডিটা অনেক শক্ত, মারা গেছে, বডিটা অনেক শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে একদম পাথরের মতো। তাকে উঁচা করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। এরপর সে উপর দিকে উঠে যায়, উঠে গিয়ে অন্য আরেক বন্ধুকে বলে ওকে তো পাইছি, এই অবস্থা। তখন ওই বন্ধুও নামে। ওই বন্ধুও নামার পর সেও অনেক দূর নিচে নামার পরে দেখে যে সেই বন্ধুর একই অবস্থা, সে পানির নিচে একদম সমান, আমরা অনেক সময় লাশ শুয়ে থাকতে দেখি না, ওই রকম। সেও যখন দেখলো যে তার বডিটা একদম পাথরের মতো হয়ে আছে, সেও তুলতে পারলো না। এরপরে 2 বন্ধু একসাথে একটু দম বেশি করে নিয়ে, মানে শ্বাস বুকের মধ্যে টেনে নিয়ে ডুব দিল। এই 2 বন্ধু অনেক কষ্টে সেই বন্ধুর লাশটাকে উপরে টেনে তুলেছিল। এই বন্ধুর লাশটা একদম শক্ত হয়ে গিয়েছিল, পুরো বডি একদম সোজা, একদম শক্ত হয়ে আছে। উপরে তোলার পরেও শরীরের কোনো অঙ্গ ওভাবে কোনো বেঁকেও যে গিয়েছে সেটা তারা দেখতে পান নাই। আচ্ছা, এটাও আমরা 8-10টা সাধারণ ঘটনার মতো ধরে নিলাম যে হয়েছে। এবার আসি সেই মোক্ষম যেই স্থান, এই হাজির ঘাটের ঠিক সেই জায়গাটা, সেই জায়গা আসলে কি আছে? ওই হাজির ঘাটে অনেকেই আবার পানিতে নামার জন্য ঝাপাঝাপি করে, লাফ দেয়। এর মধ্যে একজন
সে লাফ দিয়েছে। এমনি সময় লাফ দেওয়ার পর কিছু সময় পরে পায়ের নিচে মাটি পায়, মাটির ওখানে আবার পা ঠেকা দিয়ে একটু চাপ দিয়ে মানে উপর দিকে প্রেসার দিয়ে উপরে উঠে যায়, আবার সাথে পাশে চলে আসে, আবার লাফ দেয়। তারা কিন্তু জানে যে ওইখানে কোন জায়গায় কতটুকু গভীরতা। অন্য দিনের মতো ওই দিনও সে লাফ দিয়েছে ওই জায়গাটাতেই, সে কিন্তু জানে যে এখানে গভীরতা কতটুকু। এবারে লাফ দেওয়ার পর সে শুধু পানির নিচে যাচ্ছে তো যাচ্ছে। সে চিন্তা করছে কি ব্যাপারে, এখনো পায়ের নিচে মাটি পাচ্ছি না, ঘটনাটা কি? সে যখন ঝাঁপ দিয়েছে, পানির কিন্তু একটা কালার থাকে, কিছুটা নীলচে টাইপের কালার থাকে আর কি। তো সে যখন এই নীলচে কালারের পানির অংশটা মনে হচ্ছে পার হয়ে গিয়েছে, হঠাৎ করে মনে হচ্ছে সে চোখের সামনে খালি হলুদ দেখছে, পানিটা হলুদ, কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছে না। সে যে এরকম ঘর বাড়ি দেখছে, গাছপালা দেখছে, পানির নিচে সে শ্বাস নিতে পারছে, বিষয়টা এরকম না। সে দেখছে হলুদ আর কিছু দেখা যায় না। আর সে নামতে নামতে হঠাৎ করে তার পা এমন একটা জায়গায় চলে আসে, মনে হচ্ছে সে খুবই তুলতুলে একটা জিনিসের উপরে পা রেখেছে। আর এই জিনিসটা অনেকটা গোলাকৃতির মনে হচ্ছে, দেখতে পাচ্ছে না কিন্তু হলুদ, চারদিকে হলুদ, কিচ্ছু দেখা যায় না, শুধু হলুদ। আর পানির যত নিচে নামা যায় সূর্যের আলো কিন্তু তত কমে আসে, তাই না? ওই জায়গাটা একদম হলুদ। আর সে যে কিসের উপরে পা দিয়েছে এটা বুঝতে পারছে না, তবে সে ফিল করছে যে গরুর একটা বড় আকৃতির ভুঁড়ি কেমন হয়, উপরে সফট হয়, তুলতুলে হয়, মনে হচ্ছে এরকম টাইপের কোনো জিনিসের উপরে সে পা দিয়েছে। আর এর মধ্যে তার দমও প্রায় ফুরিয়ে এসেছে, সে আবার উপরের দিকে ওঠা শুরু করেছে। সে যখন ঝাঁপ দিয়েছে, পা নিচের দিকে, মানে সে নিজের বডিটাকে ছেড়ে দিয়েছে, আস্তে 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 নিচের দিকে যাচ্ছে। এবার যখন উপরের দিকে উঠে এসেছে, চিন্তা করছে আসলে জিনিসটা কী রে, এত গভীর তো এখানে না, এখানে তো সবসময় আমি ঝাঁপ দিই, সাঁতার কাটি, বহু বছর ধরে সাঁতার কাটতেছি, কখনো তো এরকম হয় না, জিনিসটা কি দেখি একটু এবার পরখ করি। আবার উনি ঝাঁপ দেন, এবারও পা নিচের দিকে, মাথা উপরে, শরীরটাকে ছেড়ে দিয়েছেন, আস্তে 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 উনি ডুবে যাচ্ছেন। ডুবতে 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 উনি কিন্তু অনেক সময় পানির নিচে দম বন্ধ করে রাখতে পারেন, আর এই জন্য উনি মোটামুটি অনেকটা সময় ধরে নিচে চলে যাচ্ছেন, ডুবতে 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 ডুবতে। আবার ওনার পা এসে ঠেকে ঠিক ওই জায়গাটাতে, একটু আগেই যেখানে ওনার পা ঠেকেছিল। এবার দেখে একই অবস্থা, তবে এবার উনি ফিল করেন যে এই জিনিসটার মনে হচ্ছে গাছের শেকড়ের মতো লম্বা লম্বা হাতের মতো কিছু আছে, যেগুলো উপর দিকে আছে। ওই যে গোল আকৃতির যে জিনিসটা, ওইটার সাইড দিয়ে মনে হচ্ছে এরকম কিছু আছে। তো উনি ওইখানে ওইটার উপরে একটু দাঁড়ানোর পরে পা দিয়ে একটু মানে গোতা দিচ্ছেন যে জিনিসটা আসলে কী। তবে উনি এটাও বুঝতে পারছেন না, মনে হচ্ছে খুবই সফট একটা জিনিসের উপর উনি এসেছেন, মনে হচ্ছে খুবই পাতলা চামড়ার কোনো একটা জিনিস এটা। এরপর উনি আবার উপর দিকে ওঠা শুরু করেন, উনি উঠেও আসেন। এই লোকটা ছিল আবার খুব জেদি প্রকৃতির, খুব সাহসী। চিন্তা করলে কী ব্যাপার, দুইবার একই রকম জিনিস দেখলাম, মানে অনুভব করলাম, এটা আসলে কি একটু দেখার তো চেষ্টা করেও বুঝতে পারলাম না কিছু, আবার একটু চেষ্টা করি তো। তবে এইবার উনি কি করেছেন, উনি এবার আর একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। উনি দুইবার তো পা নিচের দিকে দিয়ে বডিটাকে ছেড়ে দিয়ে আস্তে 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 নিচের দিকে চলে গিয়েছেন। এবার উনি চিন্তা করেন দুইবার তো দেখতে পাইনি, খালি তো হলুদই দেখি, এইবার মাথা নিচের দিকে দিয়ে যাওয়া শুরু করব, দেখি তো এই জিনিসটা কি। উনি আবার ঝাঁপ দিয়েছেন, এবার মাথা নিচের দিকে দিয়ে দুই হাত দিয়ে পানি কেটে কেটে নিচের দিকে যাওয়া শুরু করছেন। যেতে 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 উনি ওই হলুদই দেখছেন, কিছু দেখতে পাচ্ছেন না। হাত দিয়ে একটা জায়গা টাচ করে ওই জিনিসটা আবার উনি ফিল করেন যে হ্যাঁ, এই জায়গায় উনি এসে পৌঁছেছেন। এবারও উনি বুঝতে পারেন যে এইখানে এরকম গোলাকৃতির একটা বড় সড়ো জিনিস রয়েছে, যেটার মনে হচ্ছে লম্বা লম্বা কিছু শেকড়ের মতো উপর দিকে উঠে গেছে। এইটাও ওই রকম ওই নরম টাইপেরই জিনিস, যেগুলো শেকড়ের মতো উপর দিকে উঠে গেছে, এটা ওই নরম টাইপেরই জিনিস। তবে এটা জীবিত না কি এটা বোঝা যাচ্ছে না, এটা আসলে কি এটা উনি কোনোভাবেই দেখতে পারছেন না। অনেক কাছাকাছি চোখ নিয়ে এসেও দেখার চেষ্টা করলেও উনি মোটেও বুঝতে পারেন নাই এটা আসলে কি জিনিস। এদিকে ওনার দম ফুরিয়ে আসছে, উনি আবার উপরের দিকে ওঠা শুরু করেন। উপর দিকে উঠতে উঠতে উনি উপরে চলেও আসেন। আসার পর উনি মানুষদেরকে বলেছিলেন যে উনি এরকম একটা জিনিস দেখেছেন। ওখান থেকে উঠে আসার পর ওনার নাকি 5 দিন জ্বর ছিল, তবে আল্লাহর রহমতে এরপরে ওনার কিছু হয় নাই। এখানে সবচাইতে রহস্যজনক ব্যাপার হচ্ছে উনি এত কাছে গিয়ে এই জিনিসটাকে টাচ করে ফেরত আসলেও এই জিনিসটা তার কোনো ক্ষতি করেনি। আর এই জিনিসটা আসলে কী জিনিস এটা কেউ বুঝতে পারেনি।
উনি একজন ব্যক্তি যিনি এই জিনিসটাকে টাচ করেছিলেন, কিন্তু দেখতে পাননি। ওই জায়গায় এসে পানিটা শুধু হলুদই দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। অথচ যেই জায়গাটাতে উনি ঝাঁপ দিয়েছিলেন, অন্য অন্য সময় আবার উনি ঝাঁপ দিয়েছেন, উনি ছাড়া অন্য লোকও ঝাঁপ দিয়েছে, তারাও কিন্তু ওই ঝাঁপ দেওয়ার পর কিছু সময় পরেই পায়ের নিচে মাটি পেয়েছে। এটা কিন্তু অতটা গভীর না। তাহলে উনি এত গভীরে ঠিক সেম জায়গায় কিভাবে চলে গেলেন? প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে আছে সৌমিত্র রয় আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, একটি পুকুরের ঘটনা। রহস্যজনকভাবে ওই পুকুরের যিনি মালিক ছিলেন তার পরিবার সহ হঠাৎ করে চলে যাওয়া শুরু করেন। কোনো একজন পণ্ডিতকে এনেছিলেন, সেই পণ্ডিত আসতো, কি করতো, চলে যেত, তারা ব্যবসা গুটিয়ে তারা চলে যান। এরপরে কোনো একজন লোক সেই পুকুরে ডুব দিয়েছিলেন। ওই পুকুরে অনেক লোক হারিয়ে যেত। ডুব দেওয়ার পর ভয়ঙ্কর একটা জিনিস দেখেছিলেন, পুকুরের নিচে কোনো একটা আজব প্রাণী, যেগুলোর অনেকগুলো চোখ রয়েছে। আমরা অনেক সময় মাছের চোখ যেরকম দেখি, ওরকম মাছের চোখ কিন্তু অনেকগুলো বড় বড়, সেটারও মনে হচ্ছে হাতগুলো উপর দিকে শেকড়ের মতো উঠে আছে। এই জিনিসটা উনি যখন দেখেছিলেন, উনি এটাও দেখেছিলেন যে ওই জিনিসটার আশেপাশে মানুষের মাথা, হাড় গোড় পড়ে আছে। এই যে হাজির ঘাটের এই জায়গাটায় মানুষ হারিয়ে গেলেও কিন্তু ডেড বডি পাওয়া যায়, কিন্তু ওই পুকুরে মানুষ হারিয়ে গেলে ওই ডেড বডিও আর কখনো পাওয়া যেত না, একদমই খেয়ে ফেলতো। আসলে এই জিনিসটা যে কি, এটা আমরা আসলে বলতে পারবো না। কেননা অন্যান্য ঘটনার ক্ষেত্রে দেখা যায় কোনো একজন হুজুর এসেছে, বলেছে যে কোনো একটা পানির জিন নিয়ে গেছে, দেবে না, ফেরত দেবে না, বা দিলেও অমুক দিন দুপুরবেলায় দিয়ে যাবে, জীবিত দেবে না। এটা সেটা আমরা তো বিভিন্ন ঘটনায় আমরা এটা জানি। কিন্তু এখানে যে জিনিসটা রয়েছে, এর সাথে কি আদৌ কোনো কমিউনিকেট করা পসিবল হয়েছে? লাশ তো ভেসেই ওঠে নির্দিষ্ট সময় পর, কিন্তু এখানে থাকা এই রহস্যময় প্রাণীটা, এটা এই পানির জগতের কোনো প্রাণী, স্বাভাবিক কোনো প্রাণী, নাকি অন্য জগতের এমন কোনো ভয়ঙ্কর প্রাণী যা আমরা এখনো জানি না? মেলটি পাঠিয়েছে মিরাজ। প্রথমবারের মতো লিখলাম শাফিন ভাই, পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের একজন জেলের সাথে, যার নাম রহমত মিয়া। রহমত মিয়া অনেকদিন ধরে মাছ ধরে নদীতে, খালে, বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পাননি এবং ভয় পাওয়ার সম্ভাবনাও ছিল কম। এই তো সেবার হিন্দু পাড়ায় শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে যেয়ে লক্ষিন্দর এতবার ডাকার পরেও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরেছেন সে। লক্ষিন্দর রহমান মিয়ার বন্ধু লোক ছিল, যে কিনা গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটেফোঁটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুকটা পর্যন্ত কাঁপেনি। কটকার খালের কথা অনেক শুনেছে রহমত মিয়া। সেখানে নাকি বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়, অর্থাৎ বেশি মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গেলে আর ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়া এতে কিছুই যায় আসে না, সে এসব তার কাছে শুধুই গল্প। তবু তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, সে বাদ সাধল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ যে নেই যে কটকার খালে তার সাথে মাছ ধরতে যাওয়ার মতো, সেটা রহমত মিয়া একটু পরেই টের পেল। যাকেই সে বলে কটকার খালে মাছ ধরতে যাবার কথা, সেই দৌড়ে পালায়। জিদ চেপে যায় রহমত মিয়ার, সিদ্ধান্ত নেয় সে একাই মাছ ধরতে যাবে রাতে। তো বউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হয় ঘর থেকে। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভোর। চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে। একটু বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। গন্তব্য কটকার খাল।
সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ও বামে দুদিকে দুটো বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে গেলে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত ছিল বেশ কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় হঠাৎ দেখলো আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে ওপাশ থেকে নৌকা করে যায়। জোরে হাঁক ছাড়লেন রহমত মিয়া, ওই মাঝি কই যাও? ওপাশ থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত একটা উত্তর রহমত মিয়ার কানে পৌঁছায়, মাছ ধরাইতে কটকার খালে যাই। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া, যাকে একজন সঙ্গী তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, চলো এক লগে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি, নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। কিন্তু বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা বাওয়া কি সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকালে সে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে এই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়ায় রেখেছে সেটা একদমই বোধগম্য হয় না রহমত মিয়ার। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট চোখে তাকিয়ে তা খেয়ালই করে না সে। দুইবার জাল উঠানোর পরের বার জাল জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়ল ভেবে সে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এমন কি বড় মাছ যে টেনে একদম উঠাতেই পারছে না। মাঝিকে ডাকার জন্য পেছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার, সে তো মাঝিকে ডাক দেয়নি, তাহলে সে কিভাবে বুঝলো যে রহমত মিয়া এখনই তাকে ডাকবে? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। লোকটা পাগল নাকি, মাথায় চাদর দিয়ে ঢেকে রেখেছে কেন? কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার, যেহেতু সে অনেক সাহসী ছিল এবং বড় মাছ জালে বাঁধার কারণে তার পুরো চিন্তা সেদিকেই ছিল। মাঝিকে সে বলে যে হাত লাগাও মাঝি, মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়ে এক টানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়, সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে নৌকার পাটাতনের উপর। রহমত মিয়া এতক্ষণে মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাপড়ে আগাগোড়া মোড়া লাশের মতো একটা বস্তু। এ কি ঝামেলা! রহমত মিয়া ভাবতে থাকে, কেন কেউ আসে না এখানে? লাশটা খুলে দেখার ইচ্ছা হয় তার, আর কিছু না ভেবেই সে লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে। খুলেই আবছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। রহমত মিয়া একটু রেগে যায়, মাঝির দিকে থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু এ কি, লাশ চোখ মিলল কিভাবে? দুইটা হলুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। ভারী রাগ হয় রহমত মিয়ার, সে সাথে বুকটাও কেন যেন একটু কেঁপে ওঠে। দুইটা হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু দেখতে তার পাশে দাঁড়িয়ে থাকা মাঝির মতো। জোরে সোরে শব্দ করে হাসতে থাকে দুইজন একই চেহারার মানুষ, এবং এদের কাছ থেকে পালানোর জোর চেষ্টা করে রহমত মিয়া, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে। জ্ঞান হারায় রহমত মিয়া। সে যখন গ্রামে ফিরে খালে ভেসে, তখন তার একটা চোখ ছিল না। এরপর আর কোনোদিন সে মাছ ধরতেও যায়নি। 1996-এর মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই। তখন আমি একটা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে কিছু সূরার আমল লেখা থাকে, সেখানে একটা আমলে পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করেছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, তাই পরের দিন উস্তাদকে সবক শোনানোর কোনো ঝামেলা ছিল না বলে সেদিন দুপুরের পর থেকেই আমি আমল শুরু করেছিলাম।
মোটামুটি রাতের 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো পড়ে ফেলেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আর এক হাতে তসবিহ নিয়ে সূরাটা পড়তে পড়তে বাড়ির দিকে চলে আসছি, এমন সময় আমার চেয়ে প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরা হাতটা চেপে ধরে প্রশ্ন করেছিল, তুই কি পড়তাছস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যেরকম ওইরকম পোশাক আমি কোনোদিনও কোনো মানুষের গায়ে আগে পড়তে দেখিনি। অন্ধকারের মধ্যেও লোকটার চোখ, মুখ, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল উজ্জ্বলভাবে। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো চোখ দুটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন একটা গগনবিদারী চিৎকার করলাম, যদি চিৎকারের অনুভূতি তার থাকতো তাহলে আমি নিশ্চিত তার কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলছিল, যা চলে যায় এখান থেকে, আর কোনোদিন এইসব পড়বি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে ঘরের দরজার সামনে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা আমি বুক থেকে ছাড়িনি। পরের দিন থেকে আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত আমি জ্বরে ভুগে পরে সুস্থ হয়েছিলাম। আরেকটা ঘটনা, উপরোক্ত ঘটনার সময় আমার বয়স ছিল 13 বছর। তারও প্রায় 3 বছর পরে একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মুক্তার, দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয়। সে তেমন কারোর সাথে মিশত না আর সবসময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। তাকে যখন জিজ্ঞাসা করা হতো খেয়েছো কিনা, তখন সে বলতো যে আমি বাহির থেকে খেয়ে এসেছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরো কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। তো যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্র যেন অবশ্যই সাথে নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়েতে দুজনেরই আমাদের চক্ষু ছানা বড়া। দেখি মসজিদের বারান্দায় বসে মুক্তার কোরআন পড়ছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। 2 জায়গায় একজনকে দেখা আমরা খুবই অবাক হয়ে যাই এবং পরে মুক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? তাকে যে মাদ্রাসায় ঘুমাতে দেখেছিলাম, ব্যাপারটা আমরা দুজনেই চেপে গিয়েছিলাম ভয়ে। মজার ব্যাপার হলো, মুক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেবে। পরে আমি বললাম যে ঠিক আছে, বলবো না, তুমি আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান এরকম হতে হতে সবাই মোটামুটি ঘটনাটা জেনে গেল। তার কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান, আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মুক্তার গায়েব, সেটাও সে জানান। পরে হুজুর মাগরিবের নামাজের পরে ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মুক্তারকে ধরা হবে হাতে নাতে। রাত 9:30 খেয়ে সবাই 10:30 মধ্যে শুয়ে ঘুমানোর ভান করেছিলাম। ছোট 2-1 ছাড়া প্রায় সবাই জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম মুক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1:20 আমার চোখ লেগে আসছিল। এমন সময় ডিম লাইটের আলোয় স্পষ্ট দেখলাম মুক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানুষের আকৃতি ধারণ করে এবং ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে আমি খোঁচা দিলাম এবং ও ইশারায় আমাকে চুপ করে থাকতে বলল। আশ্চর্যজনক ব্যাপার হলো যে মুক্তারের দেহটা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়, আর ওই মানুষ আকৃতির আলোটা ধীরে ধীরে দরজা ভেদ করে বেরিয়ে গেল। ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেড থেকে তোশক নিয়ে ঘুমন্ত মুক্তারকে চেপে ধরল এবং এর মধ্যে ওস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল। পরে পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল যে আর অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিল যে ইমরান ভাই আর হাসান ভাই তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তাদের তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল।
পরে হুজুর এসে বলল তোশক সরাতে, এবং তোশক সরানোর পরে সবাই দেখলাম বিছানা মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি করে হলো। তারপর থেকে আমরা কোনোদিন মুক্তারকে দেখিনি। আমি শাহপরাণ। আজকেও হাজির হয়েছি সৌদি প্রবাসী হৃদয় ভাইয়ের একটি পাঠানো ছোট্ট ঘটনা নিয়ে। হৃদয় ভাই ফোনে যেভাবে বলেছেন ঠিক সেভাবে লিখছি। আমি কাজ শেষ করে বাসায় ফেরার সময় আব্দুল ইলা এর চাচাতো ভাই বাশিরের সাথে প্রায় অনেকদিন পর দেখা হয়। আব্দুল ইলা সেই ব্যক্তি যার একটি ঘটনা ইতোমধ্যে আমি শেয়ার করেছিলাম। কথায় কথায় আব্দুল ইলার চাচাতো ভাই বশিরকে বললাম, বশির ভাই, আমার সাদিক, বাংলা অর্থ বন্ধু, মানে আপনার ভাই আব্দুল ইলা তো একটা ভয়ের ঘটনা দিয়েছিল। সেই ঘটনাটা বেশ সবার কাছেই ভালো লেগেছে। তখন বশির ভাই বলেন তার কাছে নাকি একটা ঘটনা আছে যেটা তার সাথেই ঘটে গেছিল। বশির ভাইয়ের কাছ থেকে যেভাবে ঘটনা শোনা হয়েছে ঠিক সেভাবে চেষ্টা করেছেন তিনি বলার। আমি যখন ইয়েমেনে ছিলাম প্রতি রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতাম। 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে যেয়ে ঘুমিয়ে যেতাম। আমার বন্ধু সানাদ আমাকে কল দিয়ে বলল, বশির, জলদি আমার বাসার সামনে আসো, ঘুরতে যাব। আমি জিজ্ঞেস করলাম কোথায়? সানাদ বলল অনেক দূরে, আগে আমার বাসার সামনে আসো, তারপর সব বলবো। আমি রেডি হয়ে ঘড়িতে দেখলাম রাত 2টা বাজে। আমুর কাছ থেকে বেড়াতে যাব বলে অনুমতি নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। এর মধ্যে আমার বাসা থেকে সানাদের বাসা প্রায় 6 কিলোমিটার দূরত্ব। ওর বাড়ি মানে পাহাড়ের উপর, জাবাল এটার উপরে। গাড়ি রাউন্ডের মতো ঘুরে ঘুরে উপরে উঠতে হয়। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম গাড়ির তেল প্রায় শেষের দিকে। তেল ভরার জন্য একটা পেট্রোল পাম্পের সামনে গিয়ে গাড়ি দাঁড় করালাম। পেট্রোল পাম্পে গিয়ে দেখি লোক নেই, হয়তো যারা কর্মরত ছিল তারা ঘুমিয়ে গেছে। এর মধ্যে আশেপাশে আর কোনো পেট্রোল পাম্প নেই। একটা পেট্রোল পাম্প আছে, তাও এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আমি জলদি পৌঁছানোর জন্য একটা শর্টকাট রাস্তা ব্যবহার করি। তো আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার বিবরণটা যদি আমি দেই, এই রাস্তার ডান পাশে খেজুর বাগান আর তার একটু সামনে রাস্তার 2 পাশে আম বাগান। আর আম বাগানের ভেতর একটা মুরগির ফার্ম আছে, আর ছোট একটা পুকুরের মতো আছে যেখানে মরা মুরগি এবং খারাপ জিনিসপত্র ফেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো আমি রাস্তা থেকে বাম দিক দিয়ে সেই মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি। এর মধ্যে আমার খুব প্রস্রাবের চাপ পড়ে। আমি বাগানের একদিকে গাড়ি সাইড করি এবং কাজ শেষ করে আম বাগানের পাশে যে দেখি একটা সিমেন্টের করা জায়গা। ভাবলাম হালকা বাতাস যেহেতু প্রবাহিত হচ্ছে, একটা সিগারেট খাওয়া যাক। সিগারেট মুখে নিয়ে জ্বালাতে যাব, হঠাৎ করে লাইটারের আগুনটা নিভে যায়। প্রথমে ভাবলাম হয়তো হালকা বাতাস আছে এজন্য নিজে নিভে যাচ্ছে। পরে আবার জ্বালাতে যাই, আবারও নিভে গেল। পরে আমি গাড়ির ভেতরতে গিয়ে সিগারেট জ্বালিয়ে সেই সিমেন্টের জায়গায় বসে সিগারেট পান করছিলাম। হঠাৎ আমাকে কেউ যেন ধাক্কা দিল, আর আমি বালুর উপর হয়ে পড়লাম। একটু ব্যথাও পেলাম। রাগে বলে ওঠা, এই ধাক্কা দিল কে? দেখলাম আশেপাশে কেউ নাই। ভাবলাম রাত বেশি হয়ে গেছে, চোখেও ঘুম ঘুম ভাব চলে আসছে, তাই হয়তো আমি নিজের বেখেয়ালে নিচে পড়ে গেছি। পরে বেশি কিছু না, আমি গাড়িতে যেয়ে বসি। ইঞ্জিন অন করে একটু আগাতেই বিড়াল যেভাবে চিৎকার করে ঠিক সেই রকম শব্দ শোনা গেল। আমি চিন্তা করলাম হয়তো চাকার নিচে কোনো বিড়াল পড়ে গেছে, তাই আমি জলদি গাড়ি অফ করে বাইরে বের হই। দেখি কোথাও কিছু নেই। আবার যখন গাড়ির ভেতর ঢুকি, এবার মনে হচ্ছে গাড়ির দরজার কাছে বিড়াল ম্যাও ম্যাও করছে। আমি গাড়ি থেকে আবার বের হলাম, না, বিড়ালের কোনো শব্দ ও চিহ্ন মাত্র নেই। পরে আমি গাড়ির ভেতরে এসে আবার ইঞ্জিন অন করতে যাব, তখন মনে হচ্ছে এবার একটা না 8টা থেকে 9টা বিড়ালের ডাক শুনতে পাচ্ছি। কোনো শব্দ না করে আস্তে আস্তে বের হলাম। মনে হলো যেখানে বসে সিগারেট খেতে চেয়েছিলাম সেখান থেকে আসছে। একটু সামনে এগিয়ে গিয়ে উকি মারার চেষ্টা করলাম। এবার মনে হলো আওয়াজটা আরও একটু সামনে থেকে আসছে, মানে 15 থেকে 20 ফিট দূর হবে। আর একটু আগালাম, আবার মনে হচ্ছে আর একটু দূরে। আমিও আগাতে থাকি আর বিড়ালের ডাকগুলা সামনে পেছনে যেতে থাকে। একটা সময় আমি বুঝতে পারি আমি আর আম বাগানের ভেতরে আমি আরও ভেতরে চলে যাচ্ছি, গভীরে ঢুকে যাচ্ছি। আর 4 কদম হাঁটলেই ছোট্ট একটা ডোবা, সেই ডোবায় আমি পড়ে যাব। তখনই ভয়ে আমার শির দ্বারা ঠান্ডা হয়ে একদম আমাকে ভয় পাইয়ে দেয়। আমি জমে গেছি, হাত পা নাড়াতে পারছি না।
যেহেতু আমি আরব দেশে ছোট থেকে বড় হয়েছি, এগুলো সম্পর্কে আমার একটা ধারণা ছিল। আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে কি হচ্ছে। একটা সময় আমি জোরে এক ভোঁ দৌড় দিই। কীভাবে যে গাড়িতে এসে পড়লাম বুঝতে পারিনি, আল্লাহ নিয়ে এসছে। তাড়াতাড়ি গাড়িতে ঢুকে গাড়ির ইঞ্জিন চালু করতে শুনতে পাই সেই বিড়ালগুলো আমার গাড়ির নিচে রাগান্বিতভাবে ম্যাও ম্যাও করছে। আমি খুব স্পিডে গাড়ি চালাতে থাকি। একটা সময় মেইন রোডে চলে আসি। পরে পেট্রোল পাম্পে গিয়ে গাড়ি থামাই, গাড়িতে তেল ভরা শেষ করে গাড়িতে উঠবো, তখনই আমার বন্ধু সানাদের কল আসে। তো রিসিভ করার পর সানাদ বলল, তো কোথায় তুমি? আমি উত্তর দিলাম, পাম্পে আছি। পরে সানাদ বলল, ঠিক আছে, জলদি আসো। আমার গাড়ি নিয়ে সানাদের বাসায় যেতে আরও 3 মিনিটের সময় লাগলো। আমার হাত পা কাঁপছে। আমি আগেই বলেছিলাম সানাদের বাসায় যেতে হলে পাহাড়ে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে উঠতে হয়। আমি 1 রাউন্ড ঘোরার পর দেখতে পেলাম আমার বন্ধু হামজা একটা পাথরের পেছনে দাঁড়িয়ে আছে আমার দিকে মুখ করে। আমি মনে করলাম হয়তো ওর গাড়ি খারাপ হয়ে গেছে। আর একটু আগে সানাদও আমাকে কল দিয়েছিল, হয়তো সানাদ ওকে বলে দিয়েছে আমি আসছি, তাই হয়তো ও আমার জন্য এখানে এসে অপেক্ষা করছে। আমি গাড়ি নিয়ে পাথরের এক পাশে দাঁড়ালাম, ওকে ইশারা করলাম গাড়িতে ওঠার জন্য। হামজা না কোনো কথা না বলে চুপ করে এসে গাড়িতে আমার পাশের সিটে এসে বসলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে যেতে শুরু করলাম। আমার মনে হলো গাড়ি ভারী হয়ে গেছে, সামনের দিকে এগোচ্ছে না। অ্যাক্সেলারেটারে পাড়া দিলাম, তারপরও গাড়িটা ভারী লাগছে, অথচ গাড়ির ভেতরে শুধু আমি আর সে। হয়তো অ্যাক্সেলারেটারের নিচে কিছু একটা পড়েছে। এই ভেবে উকিয়ে দিয়ে নিচের দিকে তাকাতেই আমার আরও একটা জিনিস চোখে পড়ল। সেটা হচ্ছে হামজার পাগুলো বিড়ালের মতো। মাথা উঠে হামজার দিকে নজর পড়তে দেখি হামজা আমার দিকে তাকিয়ে হাসছে। সামনের দিকে তাকিয়ে দেখি আমি প্রায় সানাদের বাসার কাছাকাছি চলে এসেছি। আমি ভয়ে গাড়ি ব্রেক করে দিয়ে একটা ভোঁ দৌড় দিই। সানাদের বাসার গেটের কাছাকাছি এসে আমি জোরে জোরে ডাকতে থাকি ওকে। সানাদ বাসা থেকে বেরিয়ে আসে, সাথে হামজা সহ আরও 3 জন। আমি ওদের সামনে গিয়ে পড়ে যাই। উঠে বসার শক্তিটুকু আমার ছিল না। ওরা সবাই মিলে আমাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে সোফায় বসিয়ে দেয়। আমি পানি খাবো সানাদকে ইশারায় বুঝালাম। সানাদ পানি নিয়ে আসলো। তো পানি খাওয়ার পর আমি বললাম, ওরা অভয় দিয়ে বলল যে এগুলো কোনো ব্যাপার না, এমনটা হয়েই থাকে। প্রায় 1 ঘন্টা পর আমরা সানাদের বাসা থেকে বের হলাম সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আমি সানাদকে বললাম, তুই ড্রাইভ কর। আমরা সকালে সেই জায়গায় পৌঁছালাম। গাড়ি থেকে নেমে দেখি অনেক সুন্দর জায়গা, আঁকাবাঁকা ছোট খালের মতো নদী বয়ে গেছে। নদীর পাশ দিয়ে গেছে কাশবনের মতো ইকর গাছ। আমরা তাঁবু গেড়ে সবাই একসাথে বসে চা বানাতে লাগলাম, গল্প করছিলাম। ঠিক এইটুকুই মনে ছিল, এরপর আর কিছুই বলতে পারি না। হুঁশ ফিরে দেখে আমি আমার বাসায়, পাশে আব্বু আম্মু ভাই বোন সবাইকে দেখি, কিন্তু আমার বন্ধুদের দেখছি না। আব্বুকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কেন, আমার বন্ধুরা কোথায়? এরপর আব্বুর মুখ থেকে যা শুনি তা আব্বু বললেন, বাসা থেকে দুপুরে নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বের হবেন, ঠিক ওই সময় দেখেন সানাদ সহ 4 জন তোমাকে নিয়ে আসছে। তোমার গাড়ি থেকে নামানোর সময় দেখি তোমার পা বাঁধা। আমি সানাদকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, ওর পা বেঁধে রেখেছো কেন? সানাদ বলে, আমরা চা খাওয়ার জন্য বসেছিলাম আঙ্কেল। তখন বশির বলে, সানাদ খালের উপরে ওই মেয়েটা আমাকে দেখে হাসছে, দেখ 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 মেয়েটা হাসছে। আমি তাকালাম, সেদিকে কাউকেই দেখলাম না। বশিরকে বললাম, আচ্ছা তুই কি পাগল? এই মরুভূমিতে, তার উপরে এই নির্জন জায়গায় মেয়ে আসবে কোত্থেকে? বশির বলল, মেয়েটা আমাকে ডাকছে। এই কথা বলেই বশির ছুটে গেল, দৌড়ে চলে গেল। আমরা ভাবলাম ও হয়তো মজা করছে আমাদের সাথে, কিন্তু বশির 1 লাফ দেয় খালে। ওই খালে পানি দেওয়ার জন্য যে পাম্প আছে, বশির সেই পাম্পের দিকে যাচ্ছে খাল পার হয়ে। পরে রাতের কথা মনে পড়লো। আমরা ওর পেছনে দৌড় দিয়ে গিয়ে দেখি বশির পাম্পের ড্রেনে নিজের মাথা নিজেই পানিতে চুবানি দিচ্ছে। আমরা গিয়ে বশিরকে ধরে ফেলি। আমাদের হাত থেকে হাত ছাড়িয়ে ও আবার দৌড় দেয়। অনেক কষ্ট করে ওকে আবার ধরে খাল পার করে গাড়িতে নিয়ে আসলাম। তো আমরা দেরি না করে শেখ আল নাসিদকে ফোন খবর দিয়ে আসতে। শেখ আল নাসিদ এসে তোমাকে ঝাড়ফুঁক করে রাতে ঘুম পাড়িয়ে দেয়। রাতে তোমাকে তো ঘরে রাখাই যেত না, বের হয়ে যেতে ঘর থেকে। সেদিন কি হয়েছে, পাশের বাসার খালিদ সকালে আমাকে ডাকছে। আমি বের হয়ে খালিদকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ডাকছো কেন? সে বলে, তুমি নাকি রাস্তায় পড়ে আছো। আমি বললাম, কি বলো খালিদ, বাসির তো ঘরে শুয়ে আছে। আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক। দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, কিন্তু তুমি ঘরে ছিলে না। রাস্তায় গিয়ে দেখি সত্যি সত্যি তুমি অজ্ঞান অবস্থায় পড়ে আছো। বাসার ভেতরে নিয়ে এসে তোমাকে শুইয়ে দিই, আর সেদিন রাতে আমি তোমার সাথেই ঘুমিয়ে যাই। হঠাৎ রাতে আমার ঘুম ভাঙে।
আমি দেখি তুমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, তোমাকে ধরার পরেই তুমি অজ্ঞান হয়ে যাও, পরে তোমাকে আমি বিছানায় শুয়ে দিই, আর আমিও কখন যে ঘুমিয়ে যাই বলতে পারি না। সকালে ফজরের সময় ঘুম ভাঙে, উঠে দেখি তুমি পাশে নেই, দরজা খোলা। বাসার আশেপাশে খুঁজলাম, তোমাকে পেলাম না। 5-6 মিনিট পর একজন এসে বলল বাসির রাস্তার সাইডে পড়ে আছে। এভাবে 3-4 দিন তোমাকে রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় বাসায় নিয়ে আসা হলো। আমি আবার শেখ নাসিদকে আমার বাসায় আসতে বলি। শেখ নাসিদ বলে যে এশার নামাজের পরে আসবে, কিন্তু সন্ধ্যার পরে গিয়ে দেখি তুমি আর ঘরে নাই। সবাই মিলে তোমাকে খুঁজতে থাকি, কিন্তু কেউ খুঁজে পাই না। পরে তোমাকে যে রাস্তায় পাওয়া গেছে সেটা রাস্তার সামনে যেতে দেখি সবাই কবরস্থানের পাশে যে একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে তোমার একটা জুতা খুঁজে পাওয়া যায়। আমরা সেই গাছের নিচে কবরস্থানের ভেতর সবখানে খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও খুঁজে পাই না। এক পর্যায়ে খোঁজাখুঁজি প্রায় শেষ করে ফেলি, এমন সময় আনমনেই আমার নজর যায় গাছের উপরে। দেখি তুমি গাছের উপর থেকে বসে বসে মিটিমিটি হাসছ। আমি সহ 3-4 জন গাছের উপরে উঠতে যাব, তখনই তোমার ভেতর থেকে মেয়েলি কণ্ঠ বলে ওঠে, খবরদার উপরে উঠবি না, ওরে ফেলে দিব। আমি বললাম তুমি কি চাও, আমি তাই দিব, তবুও তুমি ওকে ফেলে দিও না। সে বলে আমাকে মুরগি দিতে হবে, আমি খাবো, না হলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি বললাম মুরগি দিলে কি তুমি নিচে নেমে আসবে? সে মেয়েলি কণ্ঠে আবার বলে উঠলো হ্যাঁ আসবো। পরে একটি মুরগি কিনতে একজনকে দোকানে পাঠিয়ে দিলাম। সে মুরগি নিয়ে আসার পর সে জিন বলে মুরগি যেন গাছের নিচে রেখে দেই। তো পরে না তার কথা অনুযায়ী মুরগিটা গাছের নিচে রেখে দিলাম। মুরগি নিচে রাখার পরপরই তুমি 5-6 সেকেন্ডের মধ্যে গাছে থেকে নেমে সেই মুরগিটা নিয়ে আবার বানরের মতো উপরে উঠে গেলে। অবাক হচ্ছি সবাই, আর মুরগিটা 2 মিনিটে শেষ করে দিলে। এরপর ধীরে ধীরে নিচে নামতে শুরু করলে। আমি 3-4 জনকে ইশারা দিয়ে বুঝালাম যেন তারা গাছের চারপাশে দাঁড়িয়ে থাকে। বলা তো যায় না আবার যদি দৌড় দাও। যা ভাবলাম তাই হলো, দৌড় দিয়ে যাওয়ার সময় আমরা তোমাকে ধরে ফেললাম, আর তখনই তুমি অজ্ঞান হয়ে গেলে। তোমাকে বাসায় নিয়ে আসার পর শেখ নাসিদ আসলো। তোমাকে দেখার পর জিন হাজির করতে চাইলেন, কিন্তু পারলেন না। শেখ নাসিদ বলেন একজন ওস্তাদ আছেন, আমরা তার কাছে নিয়ে আসবো সকালে, তাকে নিয়ে আসবো সকালে। ওর শরীর আপাতত বন্ধ করে দিয়ে যাই, তাহলে আর কিছু হবে না। এই বলে শেখ নাসিদ চলে যায়। সকালে খবর পাই শেখ নাসিদ খুবই অসুস্থ, অনেক জ্বর, মাথা ব্যথা, বিছানা থেকে নাকি উঠতেই পারছে না। আমি নাসিদকে দেখতে গেলাম, তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার? শেখ নাসিদ বললেন আমি যখন আপনাদের বাসা থেকে বের হয়েছি, কোথা থেকে যেন একটা সাদা কবুতর এসে আমার পাখা দিয়ে একটা ঝাপটা দিয়ে বাড়ি মারে। বাসায় আসা পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু বাসায় ঢোকার পর থেকে জ্বর, মাথা ব্যথা। আমি ওস্তাদকে খবর দিয়েছি সে আসবে সন্ধ্যায়। এই কথা শুনে আমি বাসায় চলে আসি। শেখ নাসিদ তার ওস্তাদকে রাতে বাসায় এগিয়ে আনতে গিয়েছে। বাসায় ঢোকার সময় সে ওস্তাদ আমাকে নিচে বসে পড়তে বলে। আমিও নিচে বসে পড়ি। ঘুরে তাকাতে দেখি একটা সাদা কবুতর উড়ে এলো। যখন গেটের ভেতরে ঢুকবো তখন আবারও নাকি সেই কবুতরটা পেছন থেকে বাড়ি মারতে গেছে, আর তখনই সে উস্তাদ দুয়া দুরুদ পাঠ করে সেই কবুতরটাকে ধরে ফেলে এবং আমাদের বাসার সামনে খাঁচায় বন্দি করে রাখে। হঠাৎ করে খালিদ এসে বলে আমার বোনকে ছেড়ে দাও, আমার বাবা মা নেই, এই বোনটাই আমাদের বড় করেছেন। রিচুয়ালের মাধ্যমে সে কবুতররূপী জিন বা পরি যাই বড় তাকে তোমার ভেতরে হাজির করা হয়। তখন মূল ঘটনা বোঝা যায়। সেই জিনটা বলে আমার বড় ভাই তখন দূরে কোথাও গিয়েছিল, আমি আমার 5 ভাইকে ঘুম পাড়াচ্ছিলাম, তখন বসির সিগারেট খাওয়ার জন্য ওই জায়গায় বসে। 2 বার ওর আগুন নিভিয়ে দিয়েছি, কারণ আগুনের ছিটা আমাদের ভাইদের উপর পড়ছিল। তারপরেও ও কেন গাড়ির ভেতর থেকে সিগারেট জ্বালিয়ে আবার এসে বসেছে ভালো কথা, আমাদের ভাইদের উপরে বসেছে। আমি ধাক্কা দিয়ে বুঝিয়ে দিলাম যে ওর এখানে না থেকে এখান থেকে চলে যাওয়া ভালো, কিন্তু ও কী করলো, সিগারেটের আগুন আমার ভাইদের উপর ফেলে দিল। ওকে তো বাগানের পুকুরে চুবিয়ে মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার ভাই ওর ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। পাম্পের পানিতেও ডুবিয়ে রাখতে মারতে চেয়েছিলাম, কিন্তু বারবার বেঁচে ফিরেছে। আমার ভাইদের দেখার কেউ নাই আমি ছাড়া, আমাকে ছেড়ে দে, এটা বলে কান্না করতে থাকে সেই জিনটা। শেখ নাসিদের ওস্তাদ বলেন তুই যে সত্যি যাবি তার প্রমাণটা কী বলতো? সেই জিন বলে আমার ভাইদের কসম আমি চলে যাব, আর আসবো না, এমনকি কখনো ওর ক্ষতি করার চেষ্টা করব না। তো এরপর সেই জিন চলে যায়। এখন বিকেলে আলহামদুলিল্লাহ তোমার জ্ঞান ফিরল। আলহামদুলিল্লাহ আমি যে আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি, এটাই অনেক। আর ওস্তাদ এটাও বলেছিলেন মূলত বাসায় ঢোকার সময় আমাকে পাখি দিয়ে বাড়ি মারতে চেয়েছিল সেই জিনটা, কিন্তু ও পারেনি।
আবার যখন পেছন থেকে বাড়ি মারতে এসেছিল আমি ধরে ফেলি। যদি কোনো কারণ বশ করতে না পারতাম তাহলে আমাকে নাকি আর বাঁচানো যেত না। তো এইটা ছিল হৃদয় ভাইয়ের কণ্ঠ, হৃদয় ভাইয়ের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া। আমার বাড়ি উত্তরবঙ্গের রংপুর বিভাগে লালমনিরহাট জেলা আদিতমারি থানা। আজকের যে ঘটনাটি বলতে চলেছি, এই ঘটনাটি আমার এলাকার ঘটায় একটি ঘটনা। ইতিমধ্যে ঘটনাটি ঘটেছে আমার সঙ্গে। আমি আমাদের বন্ধু সহ আমরা একটা বিলে দোকানে স্মোক করতে যাই। সেইখানে সোবান ভাইয়ের দোকান সেই বিলের উপরে। তো আমরা একদিন রাত 2টার সময় ওইখানে যাচ্ছিলাম। ওইখানে যাওয়ার পথে সাইডে একটা শ্মশান আর একটা বড় বট গাছ। তো প্রত্যেক দিন আমরা ওইখানে যাওয়া আসা করি রাতে, তো কোনো সমস্যা নেই। তো সেই দিন রাতে আমরা যখন আমার বন্ধুদের সঙ্গে আমরা যাই সেই দোকানে, তো হঠাৎ করে সেই শ্মশানের বট গাছের নিচে একটা সাদা পোশাকওয়ালা লোক দাঁড়িয়ে আছে। তো আমরা তো 4 জন ছিলাম, ততটা ভয় পাইনি। আমরা এখান থেকে চিৎকার দিয়ে বলতেছি, কে ওখানে, কে? উনি কোনো কথা বলতেছিল না। হঠাৎ করে হেসে হেসে বলতেছে, এখানে তো আমিই থাকি। আমরা অবাক হয়ে বললাম, আমিই থাকি মানে আপনি কে? তো আমার এক বন্ধু বলতেছে, চল ওইদিকে একটু যাই, যে দেখি আসলে লোকটা কে। তো 4 জন ছিলাম তো আমরা। তো একটু কাছে গেলাম। যত কাছে যাচ্ছি তত সামনের দিকে আগাচ্ছে সেই সাদা পোশাকওয়ালা লোকটি। তো আমার বন্ধু, আরেকটা বন্ধু ভয় পাচ্ছিল, বলতেছে যে দোস্ত আর আগাস না, এটা মনে হয় ভূত জাতীয় কিছু জিনিস। আমি আবার বললাম যে দেখ বেটা, ভূত বলতে কোনো জিনিস আছে নাকি, চল দেখবো আজকে ওটা কি। তো এরকম ইয়ার কি মজা করতে করতে আমরা 4 বন্ধু আগাচ্ছিলাম। হঠাৎ করে দেখি ও একটা সামনে পুকুর ছিল, সেই পুকুরের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমার 2 বন্ধু সামনে ছিল, আমি মাঝখানে ছিলাম, আরেকজন পিছনে ছিল। তো আমি বললাম, এই দাঁড়া, সামনে তো পানি, ও তো পুকুরের দিকে যাচ্ছে, এটা তো মানুষ না, এটা হয়তো জিন জাতীয় কোনো জিনিস। তার কারণ আমরা জানি ভূত বলতে আসলে কিছু হয় না, এগুলো জিন টিন হতে পারে। তো ও বলতেছে, আয় না, তোদের সাহস দেখি কত, এদিকে আয় না। তখন আমার 4 বন্ধু খুব ভয় পেয়ে গেলাম। চারদিকে অন্ধকার, আকাশে অনেক মেঘ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। চারিদিকে আকাশে সেই গুরুম গুরুম ডাক। আমরা তো 4 জনে ভয়ে সেই বট গাছের নিচে বসেছিলাম। বৃষ্টি পড়ছিল। সেই লোকটি, ওর সঙ্গে আরও 4-5 জন চলে আসলো, বলতেছে, তোরা খুব সাহস দেখিয়েছিলি না, এবার মজা দেখাচ্ছি দাঁড়া। আমরা 4 বন্ধু তো খুব ভয়ে কি করব ওইখানে। পরে বুদ্ধি করে আমরা দৌড় দিলাম সেই রাস্তার দিকে। রাস্তাতে উঠে এত দৌড় দিচ্ছি, হঠাৎ করে পিছনে দেখি এক বন্ধু পড়ে গেছে। ওকে আবার 3 জনে মিলে নিয়ে আসলাম। আর সেই সাদা লোকটির সঙ্গে যে আরও 4 জন সাদা পোশাকের লোক ছিল, এরাও আমাদের পেছনে দৌড়াচ্ছিল। আমরা সেই চোবান ভাইয়ের দোকানে দৌড় দিতেছি আর বলতেছি, চোবান ভাই আমাদেরকে বাঁচাও। চোবান ভাইয়ের সেই দোকানের লাইটের আলো দেখা যাচ্ছিল। দৌড় দিয়ে দোকানের ওইখানে গেলাম। চোবান ভাই বলতেছে, কি হয়েছে, এত দৌড়াচ্ছোস কেন? চোবান ভাইকে আমরা বলতেছি, চোবান ভাই, আমরা প্রতিদিনে যে তোমার দোকানে আসি, কখনো আমরা কেউ রাস্তায় কোনো কিচ্ছু দেখে ভয় পাই নাই। আজকে হঠাৎ করে দেখি সেই শ্মশানের সামনে বটগাছের নিচে একটা সাদা
ট্রফিওয়ালা লোক বসে আছিল। আমরা চারজন যখন ওই লোকটির কাছে গেলাম তখন দেখি লোকটি একটু সামনের দিকে আগাচ্ছে। আমরা তো চারজন ছিলাম, তারপর ততটা ভয় পাচ্ছিলাম না। গিয়ে দেখি তো সামনের দিকে আসছিল, এগিয়ে আমরা ভয়ে একটু পর দেখি লোকটি পানির উপরে খালি হয়, মানে পানির সঙ্গে চলো তো একটু যাই, স্পর্শ নাই। তখনই তো আমরা চারজন ভয়ে তোমার দোকানের এদিকে আসলাম। পরে শোভন ভাই বলতেছে চল দেখি কে ওখানে আছে, এত সাহস। পরে শোভন ভাইয়ের সঙ্গে আমরা আবার আসলাম, এসে দেখি লোকটির গাছের উপরে বসে হাসতেছে, মানে জোরে জোরে হাসাহাসি করতেছে, যায় কার কত সাহস এদিকে আয়। পরে আমরা তো চারজন একটু ভয় ছিলাম। শোভন ভাই বুক ফুলে বলতেছে যে চল দেখি, ও গাছকে দেখিয়ে নেব। শোভন ভাই একটা লাইটার দিয়ে আগুন জ্বালালো, আগুন নিয়ে আমরা সামনে আগাচ্ছিলাম। আমরা চারজন, শোভন ভাই সহ 5 জন। পরে শোভন ভাই সামনে সেই লাইটার দিয়ে একটা মশালে আগুন জ্বালিয়ে গাছের নিচে যাওয়া মাত্রই লোকটি ওইখানে একদম ভিনিশ হয়ে গেল। তো আমরা তো তখন একটু মন থেকে সাহস পাচ্ছিলাম যে আসলে আর মনে হয় সে আসবে না, ভয়ে চলে গেছে। সেই প্রত্যেক দিনের মতো আমরা এই দোকানে রাতে আড্ডা দেই আমার বন্ধুরা মিলে। তো কোনোদিনও আমাদের সঙ্গে এরকম আসলে ঘটনা ঘটে নাই, সেই দিনে আমাদের সঙ্গে সেই ঘটনাটি ঘটেছিল। তো রাসেল ভাই, আমার এই ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন।